ওয়ার্ড অফ দ্য মিস্টিরিজ সিজন ওনে ফাইনাল মেগা এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে। সবকিছু মিলে এডিটিং এ প্রায় 12 ঘন্টার ও বেশি সময় লেগে গেছে। এত সময় দেওয়ার পরেও যখন ভিডিওতে তেমন কোনো ভিউ ও সাপোর্ট কমেন্ট পাওয়া যায় না, তখন নেক্সট ভিডিও বানানোর আগ্রহটাই হারিয়ে যায়। তো আজকের আলোচনাটা শুরু করা যাক। গল্পের কেন্দ্রে আছে এক কুখ্যাত জলদস্যু অ্যাডমিরাল কিলাঙ্গোস। সে শহরের রক্ষকদের চোখে ধুলো দিয়ে একটা কৃত্রিম হ্রদ আর হয়ে প্রায় পালিয়ে গিয়েছিল। মানে সে ভাবছিল যাক, এই যাত্রায় বাঁচা গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার চারপাশের পৃথিবীটা বদলে যেতে শুরু করে। এটা অনেকটা স্বপ্নের ভেতর দুঃস্বপ্ন শুরু হওয়ার মতো। চারপাশের রঙগুলো হঠাৎ অস্বাভাবিক রকম গাঢ় হয়ে গেল, বাতাসটা ভারী হয়ে উঠল, আর তার চারপাশে দেখা যেতে লাগলো অস্পষ্ট কাচের মতো শোভাবয়ব। কিলাঙ্গোস তো অভিজ্ঞ জলদস্যু, সেই সাথে সাথে বুঝে গিয়েছিল যে এটা কোনো সাধারণ হামলা নয়। সে এমন এক ফাঁদে পা দিয়েছে যা কোনো মানুষ পাতেমিক। সে নিজেকে আবিষ্কার করে শূন্যে ভাসছে, যার চোখের কোটরে দাও দাও করে কালো আগুন জ্বলছে। দৃশ্যটা যে কোনো সাধারণ মানুষের জন্য ভয়ের চোটে জ্ঞান হারানোর মতো। কিন্তু কিলাঙ্গোস তো সাধারণ কেউ নয়। এখানেই আমরা কিলাঙ্গোসের আসল শক্তির পরিচয় পাই। সে ছিল আলোর পূজারী, প্রিস্ট অফ লাইট। এটা সূর্যক্রম বা সান সিকোয়েন্সের একটা ক্ষমতা। এই ক্ষমতাটা অশুভ আত্মা বা যে কোনো অপবিত্র শক্তির সাক্ষাৎ জম বলা যায়। সে তার বাঁ হাতের দস্তানা থেকে উজ্জ্বল সোনালী আলো বের করে আনে, যা মুহূর্তের মধ্যে আকাশ থেকে এক পবিত্র রশ্মি নামিয়ে এনে ওই বিশাল কঙ্কালটাকে ছাই করে দেয়। কিন্তু সমস্যা হলো, এটা ছিল শুধু শুরু। একটা কঙ্কাল উধাও হতেই তার চারপাশে শয়ে শয়ে একই রকম কঙ্কাল গজিয়ে উঠল। ভাবা যায়, শত শত জোড়া জ্বলন্ত কালো চোখ একযোগে তার দিকে তাকিয়ে আছে, আর তার পায়ের নিচের কালো জল আরো উপরে উঠে আসছে। ওই হাতগুলো তাকে প্রায় ছুঁয়ে ফেলবে এমন অবস্থা। একজন শক্তিশালী প্রিস্ট অফ লাইট হওয়া সত্ত্বেও কিলাঙ্গোসের অবস্থা এমন সঙ্গীন কেন হলো? এটাই তো আসল রহস্য। তার আলো কঙ্কালগুলোর উপর কাজ করেছে, কিন্তু আসল আক্রমণটা হয়তো কঙ্কালগুলো ছিলই না। এটা একটা বিভ্রান্তি, একটা ক্লাসিক মিসডিরেকশন। মূল আক্রমণটা ছিল অদৃশ্য, সম্ভবত এমন কিছু যা সরাসরি তার আত্মাকে লক্ষ্য করেছিল। সে লড়ছিল একটা ছায়ার সাথে। আর কিলাঙ্গোস যখন এই জীবন মরণের লড়াই লড়ছে, তখন যারা তাকে তাড়া করছিল তারা কিন্তু খুব বেশি দূরে ছিল না। কার্ডিনাল স্নেক আর ডিউক ন্যাগেনের লোকেরা চারিদিক থেকে তাকে ঘিরে ফেলার চেষ্টা করছিল। অ্যালজার উইলসন যখন ঘটনাস্থলের দিকে ছুটছিল, তখন হঠাৎ বাতাসে কার্ডিনাল স্নেকের গম্ভীর গলা ভেসে আসে। আর তাড়া করার দরকার নেই, এই একটা কথাই অ্যালজারকে একদম থামিয়ে দেয়। তার মাথায় তখন হাজারটা প্রশ্ন। কিলাঙ্গোসের মতো একজন ধুরন্ধর জলদস্যু এত সহজে ধরা পড়বে? এটা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। সে দ্রুত ছুটে গিয়ে দেখে কার্ডিনাল স্নেক হ্রদের ধারে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, তার দৃষ্টি জলের দিকে। আলজেরও সেই দিকে তাকায় এবং যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। হ্রদের ধারে ভাসছে কিলাঙ্গোসের নিথর দেহ, চওড়া চোয়াল, বাদামি চুল, শীতল সবুজ চোখ, সবই চেনা যাচ্ছে। কিন্তু সেই চোখে কোনো প্রাণ নেই। আলজেরার মনে হচ্ছিল সে কোনো দুঃস্বপ্ন দেখছে। কয়েক মিনিট আগেও যে লোকটা এতগুলো লোককে নাস্তানাবুদ করে পালিয়ে যাচ্ছিল, সে এখন এভাবে মরে পড়ে আছে। কিভাবে সম্ভব? কিন্তু দুঃস্বপ্নটা সেখানেই শেষ হয়নি, বরং আরো ভয়াবহ রূপ নিতে শুরু করে। আলজেরোর চোখের সামনেই কিলাঙ্গোসের মুখে পচন ধরতে শুরু করে। আর এটা কোনো স্বাভাবিক পচন ছিল না, অস্বাভাবিক দ্রুতগতিতে হচ্ছিল। কিলাঙ্গোসের মুখ থেকে হলুদ সবুজ তরল বেরিয়ে আসতে থাকে, মাংস খসে পড়তে শুরু করে, আর টুপ করে তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে মাটিতে পড়ে যায়। মাত্র 20 সেকেন্ডের মধ্যে 7 জলদস্যু অ্যাডমিরালের একজন অপ্রতিরোধ্য কিলাঙ্গোস একটা গলিত মাংসপিণ্ডে পরিণত হয়। এটা তো কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, এটা একটা বার্তা। কার্ডিনাল স্নেক, যিনি নিজে একজন অত্যন্ত শক্তিশালী ব্যক্তি, তিনি ওই দৃশ্য দেখে হতবাক। তার প্রথম ধারণা ছিল এটা কোনো ডেমিগডের কাজ, এমন কেউ যার ক্ষমতা মৃত্যু বা পচনের সাথে সম্পর্কিত। কিন্তু প্রশ্ন হলো কে আর কেন?
কিলাঙ্গুস সফলভাবে পালিয়ে গিয়েছিল, তাহলে এখানে তাকে এত নির্মমভাবে মারার কারণ কি? এটা শুধু তাকে থামানো ছিল না, এটা ছিল তার অস্তিত্বকে মুছে ফেলার একটা চেষ্টা। আর এই দৃশ্যটা আলজেরিয়ার পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। সে মনে মনে বিভিন্ন সম্ভাবনা নিয়ে ভাবতে থাকে, যেমন ধরুন, কিলাঙ্গুসকে যারা ডিউক নেগানকে মারার জন্য পাঠিয়েছিল তারাই কেন তাকে মারবে, অথবা অন্য কোনো শত্রু। কিন্তু এই অভিযানের তথ্য তো সর্বোচ্চ পর্যায়ের গোপনীয় ছিল, তাহলে খবরটা বাইরে গেল কিভাবে? আর তখনই তার মাথায় বজ্রপাতের মতো একটা নাম আসে, মিস্টার ফুল। আলজির বুঝতে পারে একমাত্র মিস্টার ফুলের গোপন সংগঠন ট্যারট ক্লাবের সদস্যদের পক্ষেই এই তথ্য সময় মতো পাওয়া এবং এমন একটা নিখুঁত অভিযান চালানো সম্ভব। এই উপলব্ধিটা আলজেরকে একাধারে বিস্মিত এবং প্রচণ্ড ভীত করে তোলে। সে জানত যে সে এক শক্তিশালী সংগঠনের সাথে যুক্ত, কিন্তু সেই সংগঠনের ক্ষমতা যে এতটা ভয়ঙ্কর, এতটা নাগালের বাইরে, সেটা সে সেদিন প্রথম বুঝতে পারে। আর মজার ব্যাপার হলো, আলজার একা নয় যে এই সংযোগটা তৈরি করতে পেরেছে। শহরের অন্যদিকে ডিউক নেগানের প্রাসাদে বসে অড্রে হলো ঠিক একই উপসংহারে পৌঁছাচ্ছিল। সেই তো প্রথম ডিউকের পার্টিতে ছদ্মবেশী কিলাঙ্গুসকে সন্দেহ করেছিল এবং ট্যারট ক্লাবের খবরটা দিয়েছিল। অড্রের জন্য এটা একটা বিশাল মুহূর্ত ছিল। যখন সে তার বাবা কাউন্ট হলের কাছে কিলাঙ্গুসের মৃত্যুর খবর পায়, তখন সে বুঝতে পারে যে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই এই মিশনটা সফল হয়েছে। একদিকে সে ডিউক নেগানকে বাঁচিয়েছে, দেশের একটা বড় সংকট রুখে দিয়েছে, আবার অন্যদিকে তার গোপন সংগঠনের প্রথম মিশন সফল হয়েছে। এটা ছিল তার জন্য এক রোমাঞ্চকর অনুভূতি, ক্ষমতার এক নতুন স্বাদ। তার বাবা তাকে পুরস্কারের কথাও বলেন, প্রায় 40,000 পাউন্ডের একটা পুরস্কার। সে সময়ের জন্য এটা একটা বিশাল অঙ্ক। কিন্তু অড্রে পুরস্কারের চেয়েও বেশি চিন্তিত ছিল নিজের পরিচয় গোপন রাখা নিয়ে। সে খুব বুদ্ধিমত্তার সাথে তার বাবাকে বোঝায় যে তার নাম প্রকাশ পেলে কিলাঙ্গুসের সহযোগীরা তার উপর প্রতিশোধ নিতে পারে। এটা অড্রের চরিত্রের পরিপক্কতা দেখায়। সে শুধু ক্ষমতার রোমাঞ্চে গা ভাসাচ্ছে না, বরং এর সাথে যে বিপদগুলো জড়িত সেটাও সে বুঝতে পারছে। তার বাবা তার যুক্তি মেনে নেন এবং গোপনে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন। এই ঘটনা অড্রেকে ট্যারট ক্লাবের গুরুত্ব সম্পর্কে আরও অনেক বেশি সচেতন করে তোলে। কিন্তু যেখানে একজন ডিউপের জীবন প্রায় চলেই গিয়েছিল, সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ মহল তো আর চুপ করে বসে থাকতে পারে না। কিলাঙ্গুসের মৃত্যুটা হয়তো একটা সমস্যার সমাধান করেছে, কিন্তু এটা আরও অনেক বড় একটা সমস্যার জন্ম দিয়েছে। আর কার্ডিনাল স্নেক এক জরুরি গোপন বৈঠকে বসেন। তাদের আলোচনার বিষয় কিলাঙ্গুস ছিল না, বরং যে বা যারা তাকে হত্যা করেছে তারা ছিল। তারা বুঝতে পারে যে ব্যাকল্যান্ডের রাস্তায় এমন এক অজানা অত্যন্ত শক্তিশালী ডেমিগড ঘুরে বেড়াচ্ছে, যার পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে তারা কিছুই জানে না। ভাবুন, একটা দেশের সরকার জানতে পারল যে তাদের রাজধানীতে এমন একজন আছে যে একা হাতে একটা লৌহবর্মী যুদ্ধজাহাজের চেয়েও বেশি বিপজ্জনক, যাকে প্রচলিত কোনো আইন বা সেনাবাহিনী দিয়ে আটকানো প্রায় অসম্ভব। এটা তাদের জাতীয় নিরাপত্তার ধারণাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। তারা সাথে সাথে দেশের গোয়েন্দা সংস্থা MI9-কে নির্দেশ দেয় এই রহস্যময় ব্যক্তি বা সংগঠনের পরিচয় খুঁজে বের করার জন্য। পুরো রাষ্ট্রীয় পরিকাঠামো একটা অদৃশ্য শত্রুর পেছনে লেগে পড়ে। আর অন্যদিকে সাধারণ মানুষ, তারা পরের দিন সকালে সংবাদপত্রে কি পড়ল? তারা পড়ল একটা সম্পূর্ণ ভিন্ন গল্প। সংবাদপত্রের শিরোনাম ছিল, ডিউকের সাহসী দেহরক্ষীর গুলিতে জলদস্যু কিলাঙ্গুস নিহত। সাধারণ মানুষ এই নিয়েই আলোচনা করছিল, কিলাঙ্গুস কেন ব্যাকল্যান্ডে এসেছিল, 10,000 পাউন্ডের পুরস্কারটা কে পাবে, ইত্যাদি ইত্যাদি। ঘটনার পেছনের ভয়ঙ্কর এবং রহস্যময় সত্যটা সাধারণ মানুষের অগোচরেই থেকে গেল। কিন্তু গল্পের সবচেয়ে বড় রহস্যটা তখনও উন্মোচিত হওয়া বাকি ছিল, আর সেটার জন্য আমাদের যেতে হবে ব্যাকল্যান্ডেরই একটা হোটেলে, যেখানে অ্যাজিক নামের এক ব্যক্তি বসে আছেন। তার সামনে রাখা আছে একটা পাতলা দস্তানা, কিলাঙ্গুসের সেই কুখ্যাত আর্টিফ্যাক্ট ক্রিপিং হাঙ্গার। এই ক্রিপিং হাঙ্গার শুধু মানুষের চামড়া দিয়ে তৈরি একটা দস্তানা নয়, এর একটা ভয়ঙ্কর ক্ষমতা আছে। এটা তার শিকারদের আত্মা এবং ক্ষমতাকে ধারণ করতে পারে। অর্থাৎ যার হাতে এই দস্তানা থাকে সে সাময়িকভাবে অন্যের ক্ষমতা ব্যবহার করতে পারে। তার মানে এটা নিজেই একটা অমছুম ক্ষমতার উৎস এবং অত্যন্ত বিপজ্জনক। আর সেই দস্তানাটাই এখন অ্যাজিকের সামনে। অ্যাজিক সেই দস্তানার দিকে তাকিয়ে যন্ত্রণায় কাতরাতে শুরু করে, যেন তার মাথায় পুরনো কোনো স্মৃতি ফিরে আসার চেষ্টা করছে। সে বিড়বিড় করে বলে, আমার মনে হচ্ছে আমি আগে তাদের সাথে সহযোগিতা করেছি। তাদের সাথে? এই একটা লাইন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়।
অ্যাজিকের স্মৃতিভ্রংশের সমস্যা আছে আমরা জানি। এই দোস্তানাটা কি তার হারানো অতীতের কোনো চাবিকাঠি? আর প্রশ্ন তোলে যে অ্যাজেক আসলে কে? ব্ল্যাকথন সিকিউরিটি কোম্পানির অফিসে দুজন মহিলা এসেছেন। তাদের একজন বেশ অভিজাত, কিন্তু তার সাথে যে শীর্ণকায় মহিলা, তার চোখে মুখে এক রাশ ঘৃণা আর ক্ষোভ। আর তিনি তো সরাসরি ম্যাডাম শ্যারনকে দুশ্চরিত্রা বলছেন। হ্যাঁ, এবং অভিযোগ করছেন যে শ্যারনই তার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। অভিযোগটা তো খুবই গুরুতর। বলা হচ্ছে জন ম্যানার্ড নামের একজনের মৃত্যু হয়েছে, আর পুলিশ সেটাকে কি যেন অতিরিক্ত মদ্যপান আর যৌন কার্যকলাপের কারণে মৃত্যু বলে চালিয়ে দিয়েছে। কিন্তু তার বোন এটা মানতে একদম নারাজ। তার মতে ম্যাডাম শ্যারন তার ক্ষমতা ব্যবহার করে পুরো ঘটনাটাই ধামাচাপা দিয়েছে। ম্যানার্ডের স্ত্রী, তিনি তো নিউ পার্টি প্রধানের মেয়ে। তার মানে এখানে শুধু ব্যক্তিগত প্রতিশোধের ব্যাপার নেই, রাজনৈতিক চাপও আছে। ঠিক তাই তিনি যখন বলেন ও একজন অপরাধী, এই কাজের জন্য আপনাদের কোনো ক্ষতি হলে আমি তার ক্ষতিপূরণ দেব, তখন বোঝা যায় তিনি কতটা মরিয়া এবং প্রভাবশালী। প্রস্তাবটাও বেশ লোভনীয় ছিল। 2 সপ্তাহ নজরদারির জন্য 50 পাউন্ড, আর অপরাধ প্রমাণ করতে পারলে আরও 200 পাউন্ড। সেই সময়ের তুলনায় এটা তো বিশাল অঙ্কের টাকা। ক্যাপ্টেন ডান স্মিথ তাই কোনো দ্বিধা না করেই কেসটা নিয়ে নেন এবং দায়িত্ব দেন আমাদের গল্পের মূল চরিত্র ক্লেইনকে। আর এখান থেকেই কিন্তু কেসটা একটা অন্যরকম মোড় নেয়। সাধারণত এমন কেসে তো গোয়েন্দারা নিজেরাই নজরদারি করে, কিন্তু ক্লেইনকে যখন লিওনার্ড আর ফ্রাইয়ের কাছে ট্রেনিংয়ের জন্য পাঠানো হলো, সে বুঝতে পারল যে এদের দিয়ে কাজ হবে না। এই জায়গাটা বেশ মজার। ক্লিনের যুক্তি ছিল লিওনার্ড এতটাই সুদর্শন আর বাকপটু যে সে হয়তো নজরদারি করতে গিয়ে উল্টো ম্যাডাম শ্যারনের সাথেই প্রেম শুরু করে দেবে। আর ফ্রাইয়ের চেহারা এতটাই বিষণ্ণ যে তাকে দেখলেই সবার সন্দেহ হবে। তো সে প্রথাগত পথে না হেঁটে একটা অদ্ভুত রাস্তা বেছে নিল। সে কাজটা সাবকন্ট্রাক্ট করে দিল। হাউন্ড পাবের এক মাফিয়া বসের লোকদের 5 পাউন্ড দিয়ে ভাড়া করল ম্যাডাম শ্যারনের দৈনন্দিন রুটিনের ওপর নজর রাখার জন্য। এটা একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি বেশ বুদ্ধিমানের মতো কাজ, কারণ মাফিয়ার লোকেরা সেই এলাকার অলিগলিতে মিশে যেতে পারে, যা একজন গোয়েন্দার পক্ষে সম্ভব নয়। তো এই অপেশাদার গোয়েন্দাদের রিপোর্টটা ছিল নিশ্চয়ই খুব গোছানো কিছু ছিল না। রিপোর্টটা ছিল মূলত আঁকা আর কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে ভরা, কারণ লোকগুলো তো প্রায় অশিক্ষিত ছিল। তাদের বস কোনো মতে সেটাকে একটা লেখার রূপ দিয়েছিল। ক্লেইনকে বেশ মাথা খাটিয়ে সেই রিপোর্টের মানে উদ্ধার করতে হয়েছিল, কিন্তু তার মধ্যেই সে তার সোনার খনিটা পেয়ে যায়। আর সেটা হলো ম্যাডাম শ্যারনের সেদিন রাতের পরিকল্পনা। হ্যাঁ, রিপোর্ট থেকে জানা যায় তিনি কনজারভেটিভ পার্টির এক ভোজসভায় যাবেন এবং ফিরতে অনেক দেরি হবে। ক্লেইনের কাছে এটা ছিল একটা খোলা আমন্ত্রণ, বাড়ি খালি, আর এটাই ভেতরে ঢুকে তল্লাশি করার সেরা সুযোগ। আর এখানে আমরা প্রথমবার ক্লেইনের অতি প্রাকৃত ক্ষমতার একটা ঝলক দেখতে পাই। সে তার ক্লাউন ক্ষমতার সাহায্যে নিঃশব্দে বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে। ঘরে ঢোকার সাথে সাথেই ক্লেইন একটা অদ্ভুত মিষ্টি কামোদ্দীপক সুগন্ধ পায়। আর তার চেয়েও বড় চমক অপেক্ষা করছিল শোবার ঘরে। সেখানে সে একটা অসমাপ্ত তেল রঙের চিত্র দেখতে পায়, ম্যাডাম শ্যারনের নিজের নগ্ন প্রতিকৃতি। এবং ছবির পাশে রাখা সরঞ্জাম দেখে ক্লেইন বুঝতে পারে শিল্পী স্বয়ং ম্যাডাম শ্যারন। তো ক্লেইন পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু সন্দেহজনক কিছুই পেল না। শেষে তার নজর পড়ল একটা ভারী লোহার সিন্দুকের ওপর, যেটা দেখে মনে হচ্ছিল বিস্ফোরক ছাড়া খোলাও সম্ভব। এখানেই তো তদন্তটা আটকে যাওয়ার কথা। সাধারণ গোয়েন্দার জন্য হয়তো আটকে যেত, কিন্তু ক্লেইনের জন্য নয়। এখানেই সে তার দ্বিতীয় এবং আরও শক্তিশালী ক্ষমতার প্রয়োগ করে। সে একটা ছোট আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করে। তার বিয়ন্ডার ক্ষমতার একটা অংশ হলো সে নিজের আত্মাকে শরীর থেকে আলাদা করে জড় বস্তুর ভেতরে পাঠাতে পারে। সে নিজেকেই আহ্বান করছিল তার সেই রহস্যময় সত্তাকে, যে এই জগতের ঊর্ধ্বে। সে তার আত্মাকে সিন্দুকের ভেতরে পাঠিয়ে দিল। সিন্দুকটা 3 ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগে প্রচুর সোনা, টাকা আর গয়না। দ্বিতীয় ভাগে কিছু সিল করা নথি, যা সে আধ্যাত্মিক অবস্থায় খুলতে পারেনি। কিন্তু আসল আবিষ্কারটা ছিল একদম নিচের ভাগে, একটা সাদা কালো ছবি, একজন সুদর্শন যুবকের ছবি, যার সাথে ম্যাডাম শ্যারনের চেহারার অদ্ভুত মিল। প্রথমে ক্লেইনের মনে হয়েছিল হয়তো প্রাক্তন প্রেমিক হবে, কিন্তু মিলটা এতটাই নিখুঁত ছিল যে তার খটকা লাগে। মিলটা ভাই বোনের মতো ছিল না, বা বাবা ছেলের মতোও নয়। মিলটা ছিল একই ব্যক্তির নারী ও পুরুষ রূপের মতো।
আর তখনই ক্লেনের মাথায় ইনস্টিগেটেড ট্রিসির কথা আসে এবং এক ভয়ঙ্কর সম্ভাবনা জেগে ওঠে। এই জগতে অতি প্রাকৃত ক্ষমতার ২২টির পথ বা পাথওয়ে আছে। ডেমনেস সেই পথগুলোর মধ্যে একটি। এই পথের অনুসারীরা ছলনা, রূপ পরিবর্তন এইসব ক্ষমতা অর্জন করে, আর একটা নির্দিষ্ট সিকোয়েন্সে পৌঁছানোর পর তাদের লিঙ্গ স্থায়ীভাবে পরিবর্তিত হয়ে যায়। তার মানে ম্যাডাম শ্যারন জন্মসূত্রে একজন পুরুষ ছিলেন। এই আবিষ্কারের পর ক্লেন নিশ্চয়ই হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু তার অনুসন্ধান সেখানেই থামেনি। তার আত্মা সিন্ধুকের ভেতরে আরও গভীরে গিয়ে একটা গোপন কুঠুরির সন্ধান পায়, আর সেই কুঠুরির ভেতরে যা ছিল তা আগের সব আবিষ্কারকে ছাপিয়ে যায়। সেখানে ছিল কিছু মলম, ভেষজ গুঁড়ো, আর ঠিক মাঝখানে রাখা ছিল কঙ্কালের মতো দেখতে এক দেবীর মূর্তি। মূর্তিটা হাতের তালুর সমান, কিন্তু তার বর্ণনাটা গায়ে কাঁটা দেওয়ার মতো। একজন সুন্দরী মেয়ের মূর্তি, যার চুল গোড়ালি পর্যন্ত লম্বা, কিন্তু প্রতিটি চুল ছিল জীবন্ত, বিষাক্ত সাপের মতো পুরু, আর চুলের ডগায় ছিল একটি করে চোখ, কিছু খোলা কিছু বন্ধ। শুনেই কেমন অদ্ভুত লাগছে। এটা কিসের মূর্তি? ক্লেন বুঝতে পারে এটা আদিম ডিমেনেস বা প্রিমোডিয়াল ডিমেনেসের মূর্তি। এটা কোনো সাধারণ মূর্তি নয়, এটা এক অশুভ প্রাচীন সত্তার প্রতীক। এই আবিষ্কারের পর ক্লেনের কাছে সব পরিষ্কার হয়ে যায় যে ম্যাডাম শ্যারন শুধু একজন বিয়ন্ডার নন, তিনি এক ভয়ঙ্কর কাল্টের সদস্য। আর এই আবিষ্কারের পরেই সে আবার ভবিষ্যৎবাণী করার সিদ্ধান্ত নেয়। আগেরবার পুলিশের অফিসে বসে করা ভবিষ্যৎবাণীতে কেউ হস্তক্ষেপ করেছিল, হয়তো ম্যাডাম শ্যারন নিজেই, কিন্তু এবার তার শক্তির উৎসের এত কাছে বসে সে সত্যিটা জানতে পারে। সে প্রশ্ন করে, জন মেয়নার্ডের মৃত্যু কি কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাবে হয়েছিল? এবার উত্তর আসি হ্যাঁ। এবং দ্বিতীয় প্রশ্ন, ম্যাডাম শ্যারন কি একজন বিয়ন্ডা? উত্তর আবারও হ্যাঁ। তার মানে মেয়নার্ডের বোন প্রথম থেকেই সত্যি কথা বলছিলেন। ম্যাডাম শ্যারন একজন খুনি, এবং তিনি তার অতিপ্রাকৃত ক্ষমতা ব্যবহার করে খুনটা করেছেন। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে ম্যাডাম শ্যারনের গাড়ি ফিরে আসছে। সে বুঝতে পারে তার হাতে একদম সময় নেই, কারণ ম্যাডাম শ্যারন শুধু একজন বিয়ন্ডার নন, তিনি একজন অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ, সম্ভবত সিকোয়েন্স 7 বা তারও বেশি। ক্লেইনের মতো একজন লো সিকোয়েন্স বিয়ন্ডারের পক্ষে একা তার মোকাবেলা করা অসম্ভব। এটা একটা বিশাল বিপদ সংকেত। সে দ্রুত নিজের আত্মাকে শরীরে ফিরিয়ে আনে, টেলিটির সমস্ত চিহ্ন মুছে ফেলে এবং যেভাবে এসেছিল সেভাবেই নিঃশব্দে বেরিয়ে যায়। কিন্তু তাড়াহুড়োয় একটা ছোট্ট ভুল করে ফেলে। সে ব্যালকনির দরজার বোল্টটা আগের মতো লাগাতে পারে না। ওদিকে ম্যাডাম শ্যারন ঘরে ঢুকেই বুঝতে পারেন যে কিছু একটা ঠিক নেই। তিনি ঘরের মধ্যে কিছু প্রায় অদৃশ্য মাকড়সার জালের মতো সুতো ছিঁড়ে পড়ে থাকতে দেখেন। তিনি সঙ্গে সঙ্গে বুঝে যান তার ব্যক্তিগত জায়গায় কেউ প্রবেশ করেছিল। ক্লেন সোজা ক্যাপ্টেন ডানের কাছে ফিরে যায় এবং সবকিছু খুলে বলে। ডান এক মুহূর্ত সময় নষ্ট করেননি। ক্লেনের কথা শুনে, বিশেষ করে আদিম ডিমোনেসের মূর্তির বর্ণনা শুনে তিনি পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করেন, আর সঙ্গে সঙ্গে একটা দল গঠন করার সিদ্ধান্ত নেন। দলে থাকেন তিনি নিজে, ক্লেন এবং কেন্ডলি নামের আরেকজন সদস্য। তিনি চার্চ থেকে একটি অত্যন্ত বিপজ্জনক সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহারের জন্য আবেদন করেন। 30217 নাম স্পিরিট মিডিয়ামের আয়না। সিল্ড আর্টিফ্যাক্ট নামটা শুনলেই কেমন গা ছমছম করছে। এই আয়নাটার দিকে তাকালে প্রত্যেক ব্যক্তি ভিন্ন ভিন্ন জিনিস দেখে। কেউ হয়তো কান্নারত ভুতুড়ে মেয়েকে আয়না থেকে বেরিয়ে আসতে দেখে, কেউ অন্য কিছু। তবে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি হলো আয়নায় নিজেকেই দেখতে পাওয়া। এটা তাদের তুরুপের তাজ, কিন্তু এটা ব্যবহার করা মানে জীবন নিয়ে বাজি ধরা। তাহলে 3 জন নাইটহক সদস্য একটা ভয়ঙ্কর আয়না নিয়ে ম্যাডাম শ্যারনের বাড়ির দিকে রওনা দিল। নাইটহকরা সাধারণত অভিযানে সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহার করে না। এটা ব্যবহার করার অর্থ হল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাদের প্রতিপক্ষ যে কতটা ভয়ঙ্কর এটা তারই প্রমাণ। বাড়ির কাছে পৌঁছে ক্লেন শেষবারের মতো ভবিষ্যৎবাণী করে। সে জানতে চায় ভেতরে বিপদ আছে কিনা। উত্তরটা বেশ অদ্ভুত। বিপদ আছে, কিন্তু মারাত্মক নয়। তার পেন্ডুলামের ঘোড়ার গতি খুব বেশিও ছিল না, আবার খুব কমও ছিল না। এটা একটা মিশ্র সংকেত। তারা 3 জন সেই নীরব অন্ধকার বাড়িটির সামনে এসে দাঁড়ায়, যেখানে এক অজানা বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। একটি আয়না যা নিজের ভয়ঙ্করতম রূপ দেখাতে পারে, একজন প্রতিপক্ষ যিনি নিজের লিঙ্গ এবং পরিচয় দুটোই বদলাতে সক্ষম,
আর 3 জন নাইটক সদস্য যারা জানে না দরজার উপরে ঠিক কি অপেক্ষা করছে। ম্যাডাম শ্যারন এখনও বিল্ডিংয়েই আছেন, উনি পালাননি। ক্লেন এক মুহূর্তের জন্য একটু থমকে গিয়েছিল, কিন্তু কিন্তু সে দ্রুত কারণটা বুঝতে পারল। সে যখন সেফটা পরীক্ষা করতে গিয়েছিল তখন একটা বিশেষ অবস্থায় ছিল, মানে সে তো জোর করে তালা ভাঙেনি বা কোনো ফালতু চালু করেনি। তাই ম্যাডাম শ্যারন আসলে বুঝতে পারেননি যে তার গোপনীয়তা ফাঁস হয়ে গেছে। তাই এই পরিস্থিতিতে তার বাড়িতে থাকাটাই তো স্বাভাবিক। সামান্য ব্যাপারে মেজাজ হারানো বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোটা সে ম্যাডাম শ্যারনের সঙ্গে ঠিক মেলে না, যাকে ক্লেন চিনত। সে তো একজন শান্ত প্রকৃতির মহিলা, মানে বাইরে থেকে যে ভয় পাওয়া বা করুণার ভান করতে পারে, কিন্তু আসলে ডেভিল সেক্টের একজন বিয়ন্ড সদস্য। বহু বছর ধরে তো নিজের পরিচয় লুকিয়ে রেখেছে। তখন ডান তার টুপিতে আলতো করে চাপ দিয়ে ম্যাডাম শ্যারনের অ্যাপার্টমেন্টের দোতলার দিকে তাকালো আর বলল, আমাদের তাড়াহুড়ো করে ঢোকার কোনো দরকার নেই। সে ক্লায়েন্টের দিকে তাকিয়ে, তোমার কি মনে আছে ইনস্টিগেটেড পিসিকে ধরার চেষ্টা করার সময় কি হয়েছিল? আর ক্লায়েন্ট উত্তর দিল, হ্যাঁ মনে আছে। মানে ব্যাপারটা ছিল যে সে যেন আমাদের উপস্থিতি টের পেয়ে গেছিল আগে থেকেই, আর সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছিল, যার ফলে সে পালাতে পেরেছিল। তো এবারও আমাদের খুব সতর্ক থাকতে হবে। বেপরোয়াভাবে কাছে গিয়ে ম্যাডাম শ্যারনকে সতর্ক করে দেওয়া যাবে না। ডান বলল, আমি দূর থেকে ওকে স্বপ্নে টেনে আনার চেষ্টা করব। যদি সফল হই, তুমি আর ক্যান্ডি গিয়ে ওকে ধরবে, আর ওকে মারার ব্যাপারে সেটাও বলে বলেছিল ওকে মারবে কি না সেই সিদ্ধান্ত তোমরা নিতে পারো। যদি নিয়ন্ত্রণ করতে না পারো, মেরে ফেলবে। তোমাদের নিরাপত্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর ডান একটা দেয়ালের কোণায় হেলান দিয়ে চোখ বন্ধ করল। সে হাত দুটো এক করে মাথা নিচু করল। তার কালো উইন্ডব্রেকার আর সিল্কের টুপিটা রাতের অন্ধকারের সাথে একদম মিশে গেল। আর অন্যদিকে ওই বিলাসবহুল বেডরুমে ম্যাডাম শ্যারন তার আরামদায়ক রকিং চেয়ারে বসেছিলেন, সম্পূর্ণ নগ্ন হয়ে। তার ফর্সা শরীরটা পুরোপুরি উন্মুক্ত ছিল, আর সে মাঝে মাঝে ফুল লেন্থ আয়নার দিকে তাকিয়ে নিজের রূপ দেখছিল। আর দেখতে দেখতে তার মুখ লাল হয়ে উঠছিল, চোখে জল ভরে আসছিল। ধীরে ধীরে তার আয়নায় দেখার হারও কমে গেল। একটু একটু করে তার চোখের পাতা ভারী হয়ে আসছিল। এদিকে বাইরে কয়েক সেকেন্ড, তারপর কয়েক মিনিট কেটে গেল। হঠাৎ ক্লেনের মনে হলো ক্যাপ্টেন কিভাবে ওদের জানাবে যে সে সফল হয়েছে। আর ঠিক সেই মুহূর্তে তার মনটা ঝাপসা হয়ে গেল। সে একটা বিশাল লাল চাঁদ দেখতে পেল, আর চাঁদের নিচে কালো উইন্ডব্রেকারে ক্যাপ্টেন ড্যান স্মিথকে। ক্লেন বুঝতে পারল সেও স্বপ্ন দেখছে। ডান সামান্য মাথা নেড়ে বলল, ম্যাডাম শ্যারন স্বপ্নে প্রবেশ করেছে, তোমরা এখন এগোতে পারো। মনে রেখো, সাবধানে থাকবে। আর কথাটা শেষ হতেই ক্লেনের সামনে জগৎটা ভেঙে গেল। সে আবার ড্যান স্মিথকে দেখতে পেল, আর ওদিকে কেনলিও চোখ খুলল। দুজনে ইশারায় সম্মতি জানিয়ে অপারেশনের জন্য তৈরি হলো। ক্লেন আগে যে দেওয়াল বেয়ে উঠেছিল সেই জায়গায় গিয়ে দেওয়ালে ফাটল ধরে সহজেই উপরে উঠে গেল, আর তারপর ঝুঁকে কেনলিওর ছুড়ে দেওয়া স্পিরিট মিডিয়াম মিরারটা ধরল। ওই আয়নাটা স্পর্শ করতেই ক্লেনের মনে হলো কালো কাপড়ে ঢাকা জিনিসটা যেন আয়না নয়, বরং কোনো অজানা বিপজ্জনক বিকল্প জগতের দরজা। বেশ ভুতুড়ে একটা অনুভূতি। বাগানের মধ্যে দিয়ে বিল্ডিংয়ের পাশে এসে ক্লেন আগের মতোই পাইপ বেয়ে দোতলার বারান্দায় উঠে গেল। ক্লেন তখন তাকে স্পিরিট মিডিয়াম মিরারটা ফেরত দিল এবং বারান্দার খোলা দরজাটা টেনে খুলল। আর কেনলি খুব সাবধানে ওই সিল্ড আর্টিফ্যাক্ট 30271-এর ওপর থেকে কালো কাপড়টা সরালো, আয়নাটাকে নিচের দিকে মুখ করে রাখল। ক্লেনও তার রিভলভার হাতে নিল, স্পিরিট ভিশন সক্রিয় করে দরজার হাতলের দিকে হাত বাড়ালো। দরজাটা ঠেলে খোলার পর ক্লেন আর কেনলির চোখে পড়ল গ্যাস ল্যাম্পের উষ্ণ আলো। আর তারপর তারা দেখল ম্যাডাম শ্যারনকে, চেয়ারে এলিয়ে পড়া তার মোহময়ী শরীর। কিন্তু ম্যাডাম শ্যারন ঘুমোচ্ছিল না, একদম না। সে চেয়ারে হেলান দিয়ে মৃদু হাসছিল, আর সরাসরি ওই দুই আগন্তুকের দিকেই তাকিয়েছিল। তার মানে ফাঁদ ছিল। আর কেনলি কিছু না বুঝেই সহজাতভাবে তার হাতের তালু উল্টে স্পিরিট মিডিয়াম মিররটা ম্যাডাম শ্যারনের দিকে তাক করল। ক্লেন চিৎকার করে উঠল, না, কারণ সে স্পষ্ট মনে করতে পারছিল যে চেয়ারের অন্যদিকে একটা ফুল লেন্থ আয়না ছিল, কিন্তু সেটা এখন সেখানে নেই। স্পিরিট মিডিয়াম মিররটা 1 সেকেন্ডের মধ্যে ম্যাডাম শ্যারনকে লক করে ফেলল, কিন্তু ম্যাডাম শ্যারনের সেই ছবিটা ঝাপসা হয়ে একটা ফুল লেন্থ আয়নায় পরিণত হলো। আর ক্যানলি আয়নায় নিজেকে দেখতে পেল।
আর ওই স্পিরিট মিডিয়াম মিররের মধ্যে তৎক্ষণাৎ একটা মূর্তি ভেসে উঠল। সেটা ছিল ভাবলেশহীন অশুভ চেহারার ক্যান্ডলিন নিজের প্রতিচ্ছবি। ক্লেইন অনুভব করল তার হাত পা যেন অদৃশ্য সুতোয় জড়িয়ে শক্ত হয়ে গেছে। আর ওদিকে ফুল লেন্থ আয়নার পাশে ম্যাডাম শ্যারনের মার্জিত চেহারাটা ফুটে উঠল। সে হাসল। সেই মুহূর্তে ক্লেইন প্রাচীন হার্মিস ভাষায় একটা শব্দ চিৎকার করে বলল, ক্রিমসম। আর সে তার পকেটে থাকা একটা স্লাম্বার চার্ম ছুঁড়ে ফেলল। একটা লালচে শিখা বাতাসে জ্বলে উঠল এবং শোবার ঘরের বেশিরভাগ অংশ জুড়ে এক শান্ত ও গভীর ঘুমের অনুভূতি ছড়িয়ে পড়ল, যার মধ্যে ম্যাডাম শ্যারন, ক্যান্ডলি আর ক্লেইন নিজেও ছিল। ক্লেইনের নিজের চোখের পাতাও বন্ধ হয়ে গেল। সে গভীর ঘুমে তলিয়ে গেল, কিন্তু সে বুঝতে পারল যে সে স্বপ্ন দেখছে এবং সে সচেতন। সে জোর করে স্বপ্ন থেকে বেরিয়ে এসে জেগে উঠল, আর জেগে উঠে দেখল ম্যাডাম শ্যারন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সে স্লাম্বার চার্মের প্রভাবটা কাটিয়ে উঠতে চাইছে, কিন্তু পুরোপুরি জাগেনি। ক্যালি মাটিতে পড়ে আছে, তার রিভলভারটা দরজার কাছে ছিটকে পড়েছে। তাহলে এটাই সুযোগ। ক্লেন সুযোগটা কাজে লাগালো। সে তার বাম হাত বের করে আঙুল দিয়ে টোকা দিল। একটা আবছা নীল আধ্যাত্মিক শিখা জ্বলে উঠল এবং তার সামনের অদৃশ্য সুতোগুলো পুড়িয়ে দিল। আর একই সাথে সে ডান হাতে রিভলভার তুলে ট্রিগার টানল। দুটো সিলভার ডেমন হান্টিং বুলেট ম্যাডাম শ্যারনের দিকে ছুটে গেল, কিন্তু ম্যাডাম শ্যারনের শরীরটা হ্রদের জলে চাঁদের প্রতিবিম্বের মতো ভেঙে গেল, আর তার পাশের ফুল লেন্থ আয়নাটাও টুকরো টুকরো হয়ে গেল। ম্যাডাম শ্যারন উধাও। ঘুমন্ত ক্যানলি হঠাৎ তার হাত তুলে নিজের গলা এত জোরে চেপে ধরল যে তার জিভ বেরিয়ে এলো, কিন্তু সে থামার কোনো লক্ষণই দেখাচ্ছিল না। ক্লেইন বুঝতে পারল কেন ক্যানলি নিজেকে আয়নায় দেখে ফেলেছে। সে দ্রুত আরেকটি সিলভার চার্ম বের করল, একটা রিকুইয়েম চার্ম। সে প্রাচীন হার্মিস ভাষার শব্দটি উচ্চারণ করে চার্মটি ছুঁড়ে দিল, তারপর স্পিরিট মিডিয়াম মিররটা তুলে নিল, আর সাথে সাথে একটা বরফ নীল শিখা জ্বলে উঠল। শান্ত অন্ধকার কেনলিকে ঢেকে দিল। কেনলির গলার উপর থেকে হাতটা আলগা হয়ে গেল, কিন্তু এই শান্ত অবস্থার মধ্যে ক্লেইনের মনে হঠাৎ একটা অনুভূতি হলো। ম্যাডাম শ্যারন তার ডান কোমরে আক্রমণ করতে চলেছে। এটা ছিল একজন ক্লাউনের যুদ্ধের পূর্বাভাস পাওয়ার ক্ষমতা। কোনো দ্বিধা না করে ক্লেইন স্পিরিট মিডিয়াম মিররটা তুলে ধরে বাম দিকে গড়িয়ে গেল, আর সে সরে যেতেই কালো আগুনে জ্বলতে থাকা একটা ছোড়া ঠিক সেই জায়গায় আঘাত করল যেখানে সে দাঁড়িয়েছিল। ম্যাডাম শ্যারনের শরীর আবার ফুটে উঠল। ক্লেইন গড়িয়ে যাওয়ার সময় হঠাৎ স্পিরিট মিডিয়াম মিররটা তুলে ম্যাডাম শ্যারনের দিকে তাক করল। আয়নার পৃষ্ঠে ঢেউ উঠল এবং একজন মহিলার মূর্তি ভেসে উঠল। তার চুল কালো এবং ঘন, মুখ ঢাকা। আয়না থেকে ফ্যাকাশে একটা হাত বেরিয়ে এলো এবং সাদা চাদরের মতো পোশাক পরা একজন মহিলা আয়না থেকে দ্রুত বেরিয়ে এসে ম্যাডাম শ্যারনের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ম্যাডাম শ্যারনের চারপাশে 7টা কালো শিখা জ্বলে উঠল। একটা শিখা উড়ে গিয়ে সাদা পোশাকের মহিলাকে আঘাত করল। মহিলাটি আগুনে পুড়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং হাওয়ায় মিলিয়ে গেল। আর বাকি কালো শিখাগুলো গুলির মতো ক্লেইনের দিকে ছুটে আসতে লাগলো। ক্লেইন দ্রুত গড়িয়ে সরে গেল, কিন্তু তার গতি কমে যাচ্ছিল। সেই অদৃশ্য সুতোগুলো তাকে আবার জড়িয়ে ধরছিল। আর ঠিক তখনই কেনলি ঘুম আর শান্তির প্রভাব কাটিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু তার চোখ ছিল শূন্য। সে সবচেয়ে কাছে থাকা ম্যাডাম শ্যারনের দিকে ঝাঁপিয়ে পড়ল। ম্যাডাম শ্যারন তার দিকে কালো শিখা চলল, কিন্তু তার কোনো প্রভাব হলো না। হ্যাঁ, তখন সে একটা আয়নার ভাঙা টুকরো তুলে কেনলির দিকে ধরল, আর ক্লেন তার সহতীর্থের মর্মান্তিক চিৎকার শুনতে পেল। ক্যারলি ঝুঁকে বমি করতে শুরু করলো। প্রথমে পিত্ত, তারপর একটা লাল হৃৎপিণ্ড, তারপর কালো আগুনে জ্বলতে থাকা তার ফুসফুস আর পাকস্থলী। নিজের সঙ্গীর মৃত্যু চোখের সামনে দেখে ক্লেইনের চিন্তা ভাবনা যেন ফেটে পড়ল। সে হাঁটু গেড়ে বসে ডান হাত তুলে ম্যাডাম শ্যারনের দিকে পরপর গুলি চালাতে শুরু করল। কিন্তু হঠাৎ ম্যাডাম শ্যারনকে মনে হলো কিছু একটা অন্য দিকে টেনে নিয়ে গেল। সে ক্লেইনের গুলি থেকে বেঁচে গেল আর অদৃশ্য হয়ে গেল। ক্লেইন বুঝতে পারল ক্যাপ্টেন কাছাকাছি আছে, আর ম্যাডাম শ্যারন পালাতে চায়। সে তো জানত তাদের একজন সঙ্গী আছে যে তাকে স্বপ্নে টেনে আনতে পারে। ক্লেইন তখন তার হাতের ট্যারোট কার্ডগুলো জানালার দিকে ছুড়ে দিল। জানালার কাঁচ ভাঙার শব্দের মধ্যে সে আশা অনুযায়ী পাশ কাটানোর শব্দ শুনতে পেল। সে আবার কার্ড ছুড়ল এবং অদৃশ্য ম্যাডাম শ্যারনের অবয়বটা বাতাসে ফুটে উঠল। আর ম্যাডাম শ্যারন উন্মোচিত হতেই তার চোখ ফোকাস হারালো।
মনে হচ্ছিল সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়ছে। ক্লেইন জানতো ম্যাডাম শ্যারন খুব দ্রুতই স্বপ্ন থেকে বেরিয়ে আসবে। এই 2-3 সেকেন্ডের মধ্যে মারাত্মক আঘাত হানতে হবে। সে তীর্যকভাবে গড়িয়ে গিয়ে স্পিরিট মিডিয়াম মিররটা তুলে নিল আর আয়নাটা ম্যাডাম শ্যারনের দিকে ছুড়ে দিল। ম্যাডাম শ্যারনের চোখের রং দ্রুত ফিরে এলো। সে জেগে উঠল, কিন্তু তার সামনে কোনো কার্ড বা বুলেট ছিল না, ছিল একটা আয়না। আর আয়নায় প্রতিফলিত তার সুন্দর মুখটা হঠাৎ বিকৃত হয়ে গেল। মুখে বলিরেখা, রক্তের দাগ আর পচা ক্ষত দেখা দিল। না! ম্যাডাম শ্যারন তীক্ষ্ণ চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো আগুন জ্বলে উঠল। তারপর সেটা ঘন বরফে পরিণত হল, যেন এক অনন্ত বিশ্রামের জন্য কফিন তৈরি হচ্ছে। আর অদৃশ্য সুতোগুলো বরফকে ঘিরে একটা বিশাল কোকুন তৈরি করল। ঠিক সেই মুহূর্তে ডান জানলার ফ্রেম ভেঙে ঘরে প্রবেশ করল। সে ক্যানলির নিথর দেহ দেখতে পেল। তার মুখ গম্ভীর হয়ে গেল। ওদিকে কোকুনটা ফাটতে শুরু করল। বরফের কফিন ইঞ্চি ইঞ্চি করে ভেঙে পড়ছিল। ম্যাডাম শ্যারনের ত্বক স্বাভাবিক রং ফিরে পাচ্ছিল। ডান তখন তার আঙুল দিয়ে কপালে চাপ দিল। ডানে শরীর থেকে একটি অদৃশ্য ঢেউ ছড়িয়ে পড়ল এবং ম্যাডাম শ্যারনের চোখের পাতা অনিয়ন্ত্রিতভাবে ঝুঁকে পড়ল। ক্লেইন জানত ক্যাপ্টেন বেশিক্ষণ তাকে ধরে রাখতে পারবে না। সে গড়িয়ে গিয়ে তার রিভলভার তুলে নিল। সে 3টি ডেমন হান্টিং বুলেট ভরে নিল। বন্দুকটা 2 হাতে ধরে ম্যাডাম শ্যারনের কপালে নিশানা করল। রূপলি বুলেটটা তার কপালের মাঝখানে আঘাত করল, কিন্তু বুলেটটা যেন অনেকগুলো স্তর ভেদ করে গেল, যার ফলে তার শক্তি কমে গেল। ক্লেইন দেখল ম্যাডাম শ্যারন হঠাৎ চোখ খুলছে। সে কোনো দ্বিধা না করে আরও 2টো গুলি করল। রক্তের বৃষ্টি ঝরল। ম্যাডাম শ্যারনের মাথাটা অর্ধেক উড়ে গেল। তার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। ডান এগিয়ে এসে বলল, আমি ভুল করেছিলাম। আমি ম্যাডাম শ্যারনের দ্বারা প্রতারিত হয়েছিলাম। ভাবিনি সে গোপনে স্বপ্ন থেকে পালিয়ে যাবে। সে ক্যানলি লসের পাশে গিয়ে তার বুকে একটা লাল চাঁদের চিহ্ন আঁকল এবং তার চোখ বন্ধ করে দিল। কিছুক্ষণ পর ক্লেইন ভারী গলায় জিজ্ঞাসা করল, ক্যাপ্টেন, আমি কি এখন ওর আত্মার সাথে যোগাযোগ করব? আর ডান সম্মতি দিল। কাউন্টলেন মন্ত্রপাঠের পর ড্রিম ডিভিনেশন ব্যবহার করল। ম্যাডাম শ্যারনের সহযোগীরা, সে এক আবছা জগতে ম্যাডাম শ্যারনের আত্মাকে দেখতে পেল। সে সেই স্বচ্ছ বায়বীয় আত্মার দিকে হাত বাড়ালো আর তার চোখের সামনে দৃশ্য বদলে গেল। এটা ছিল একটা রাতের দৃশ্য। কালো লম্বা পোশাক পরা ম্যাডাম শ্যারন একটা প্রাচীন ব্রোঞ্জের বই ইনস্টিগেটর ট্রিশিকে দিচ্ছে আর বলছে, তুমি কি সবসময় জানতে চাইতে না কেন আমাদের উচ্চপদস্থ সবাই মহিলা? কাউন্টলেন একটি বিশাল হল দেখতে পেল, যার চারপাশে সরু জানালা এবং বিশুদ্ধ সাদা পোশাকে একজন মহিলা। সে ম্যাডাম শ্যারনের দিকে পিঠ করে হেসে বলল, আমরা যদি আদিম সত্তার দিকে এগিয়ে যাই তবে আমরা সাধুত্ব লাভ করতে পারি। আমরা ক্ষমতা অর্জন করতে পারি, পরিত্রাণ পেতে পারি এবং মহাপ্রলয় থেকে বাঁচতে পারি। তখন ম্যাডাম শ্যারন মাথা নিচু করে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, আমাদের কেন মহিলা হতে হবে? কারণ আদিম সত্তা কি একজন মহিলা? মহিলারা কি ধ্বংস এবং বিপর্যয়ের প্রতীক, ম্যাডাম? শ্যারনের দিকে পিঠ করে থাকা মহিলাটি শান্তভাবে উত্তর দিল, না, পুরুষরাও একই, তারা যুদ্ধের সমর্থক। এগুলি দুটি একই রকম পথ। আলোচনাটা শুরু হচ্ছে একটা খুনের তদন্তের ঠিক মাঝখান থেকে। নাইটহক্সের একজন সদস্য ক্লিন সবেমাত্র ম্যাডাম শ্যারন নামের এক রহস্যময়ী নারীকে হারিয়েছে। কিন্তু শ্যারন একা ছিল না, তার পেছনে ছিল ডিমনেস সিকোয়েন্স পাথওয়ের মতো কোনো একটা শক্তিশালী ধারা। তো ক্লিন যখন শ্যারনের আত্মার অবশিষ্টাংশ থেকে তথ্য বের করার চেষ্টা করছিল, তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, এই ডিমনেস বা আসুরিক মহিলার পথটা আসলে কিসের সাথে যুক্ত? যুদ্ধ, হত্যা, নাকি অন্য কিছু? তাই ক্লিন যখন ডিমনেস শব্দটা শুনল, সে সাথে সাথে এর সাথে মিল আছে এমন পদগুলো নিয়ে ভাবতে শুরু করল। তার মাথায় মোট 5টা সম্ভাবনার কথা এলো: আরবিটার, ডার্ক এম্পারার, হান্টার, ক্রিমিনাল আর প্রিজনার। হান্টার, ক্রিমিনাল, প্রিজনার, এই 3টা নাম শুনলেই তো বোঝা যায় এগুলোর সাথে সংহিংসতা বা অন্ধকার জগতের একটা যোগসূত্র আছে। তাই তার মনে হয়েছিল ডিমনেস পাথওয়ে হয়তো এগুলোরই কোনো একটা হতে পারে। সে ঠিক এই ব্যাপারগুলো নিয়েই ভাবছিল, আর তখনই শ্যারনের আত্মার স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো। আর প্রথম যে দৃশ্যটা সে দেখল সেটা বেশ চাঞ্চল্যকর।
দৃশ্যটা ছিল ম্যাডাম শ্যারনের বেডরুমের। শ্যারন সবে স্নান সেরে বেরিয়েছে আর তার বিছানায় শহরের মেয়র বসে আছে। আর শ্যারন তাকে জিজ্ঞেস করছে, তোমার কি মেনার্ডকে সামলানোর জন্য আমাকে দরকার? মেনার্ড ছিল একজন সংসদ সদস্য যাকে খুন করা হয়েছে। আর মেয়র কি উত্তর দিচ্ছে? মেয়র বলছে, না, যদি না তুমি নিশ্চিত করতে পারো যে কোনো চিহ্ন থাকবে না। মানে এই এক লাইনে শহরের গভীরে থাকা দুর্নীতির একটা ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে। শুধু মেয়রই নয়, এরপর তো একের পর এক দৃশ্য বদলে যেতে থাকলো। ক্লিন দেখলো শহরের বড় বড় রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তারা সবাই শ্যারনের কাছে আসছে। কেউ নির্বাচনী আইন ফাঁকি দেওয়ার পরিকল্পনা করছে, কেউ অবৈধ কাজের জন্য সুরক্ষা চাইছে। ম্যাডাম শ্যারন যেন শহরের সব নোংরা লেনদেনের কেন্দ্রবিন্দুতে ছিল, একজন কালালের মতো। আর এই দৃশ্যগুলো দেখার পর ক্লিনের মনে একটা বড় প্রশ্ন তৈরি হলো। ম্যাডাম শ্যারন তো খুব সতর্ক একজন মানুষ, সে শহরের এত ক্ষমতাশালী লোককে নিয়ন্ত্রণ করত, তাহলে সে মেনার্ডের মতো একজন হাই প্রোফাইল ব্যক্তিকে খুন করার ঝুঁকি কেন নিল? এমন একটা খুনের তদন্ত তো সরাসরি নাইট হক্সের মতো শক্তিশালী সংস্থার কাছে আসবে, এটা তো তার জানার কথা। সে তো এর চেয়ে কম গুরুত্বপূর্ণ কাউকে দিয়েও কাজটা করাতে পারত। তাহলে কি সে নিজের ইচ্ছায় কাজটা করেনি? তাকে কি কেউ নির্দেশ দিয়েছিল? ঠিক এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আর এই রহস্যের সমাধান করার জন্য ক্লিন আর একবার চেষ্টা করার সিদ্ধান্ত নিল। শ্যারনের আত্মা পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগে সে দ্বিতীয়বার ড্রিম ডিভিনেশন বা স্বপ্ন ভবিষ্যৎবাণী ব্যবহার করল। এবার তার প্রশ্নটা ছিল খুব নির্দিষ্ট। জন মেনার্ডকে হত্যা করার পেছনে ম্যাডাম শ্যারনের আসল উদ্দেশ্য কী ছিল? আর এই ডিভিনেশনের ফলটা ছিল বেশ অবাক করার মতো। স্বপ্নে ক্লিন দেখল শ্যারন একটা রেড ওয়াইনের গ্লাস হাতে ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছে। তার চোখে মুখে ছিল গভীর চিন্তার ছাপ। তারপর অবশেষে সে এক চুমুকে পুরো গ্লাসটা শেষ করে ফেলল, যেন সে কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই দৃশ্য থেকে একটা জিনিস পরিষ্কার, শ্যারন কারো চাপে বা নির্দেশে কাজটা করেনি। সিদ্ধান্তটা সম্পূর্ণ তার নিজের ছিল। তার মানে ঝুঁকিটা সে জেনে শুনেই নিয়েছিল। কিন্তু কেন? সেই রহস্যটা আরো ঘনীভূত হলো। যাই হোক, শ্যারনের আত্মা তখন প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছিল। তার হাতে আর সময় ছিল না। সে শেষ সুযোগটা কাজে লাগানোর জন্য মরিয়া হয়ে উঠল। এবার সে নিজের স্বার্থে একটা প্রশ্ন করল। সে উচ্চারণ করল, ডিমনেস পাথওয়ের সিকোয়েন্স পোর্শন ফর্মুলা। এটা একটা বিশাল বড় চাল ছিল। সে সরাসরি সেই গোপন জ্ঞানটা চেয়ে বসল। আর ভাগ্যক্রমে সে সফলও হল। সে নিজেকে একটা অন্ধকার হলের মধ্যে আবিষ্কার করল, যেখানে পবিত্র সাদা পোশাক পরা এক নারী দাঁড়িয়েছিল। আর একটা সুরেলা কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটি বলল, প্লেজার। এটাই সিকোয়েন্স 6 পোর্শনের নাম। প্লেজার বা বাংলায় যাকে বলা যায় আনন্দ। কণ্ঠস্বরটি আরও ব্যাখ্যা করল, যখন আনন্দ অপ্রতিরোধ্য হয়ে ওঠে তখন তা এক ধরনের যন্ত্রণায় পরিণত হয়। এরপরই পোষণের ফর্মুলাটা প্রকাশ পেল। প্রধান উপাদান ছিল একজোড়া সাকিউবাসের চোখ আর একটা পূর্ণবয়স্ক ব্ল্যাক উইডো মাকড়সার সিল্ক গ্ল্যান্ড। এই উপাদানগুলো কিন্তু শুধু নাম কাওয়াস্তে নয়, এগুলোর প্রতীকী অর্থ আছে। সাকিউবাস হল পৌরাণিক মোহিনী নারী যে প্রলোভন দেখায়, আর ব্ল্যাক উইডো মাকড়সা তো সঙ্গমের পর পুরুষঙ্গীকে খেয়ে ফেলার জন্য কুখ্যাত। অর্থাৎ এই পোষণের উপাদানগুলোই বলে দিচ্ছে যে প্লেজার নামের এই শক্তিটা কতটা আকর্ষণীয়, কিন্তু একই সাথে মারাত্মক বিপজ্জনক। এটা শুধুই একটা রেসিপি নয়, এটা ওই শক্তির চরিত্রের একটা নীল নকশা। এরপরই দৃশ্যটা আবার বদলালো। একই হল, একই নারী, কিন্তু এবার ম্যাডাম শ্যারন তার আসল রূপে ফিরে এসেছে, একজন যুবক হিসেবে। আর সেই সুরেলা কণ্ঠস্বর আবার শোনা গেল, এটা সিকোয়েন্স 7 পোর্শনের নাম। আমি নিশ্চিত তুমি অবাক হয়েছ। যুবকটি তখন উত্তেজিত হয়ে উত্তর দিল, হ্যাঁ, আমি এখনো বিশ্বাস করতে পারছি না এর নাম উইচ। একজন পুরুষকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য ডাইনি হতে হবে? যে কেউই অবাক হবে। কণ্ঠস্বরটির কারণও ব্যাখ্যা করল। সে বলল, যদি আমরা আদিম সত্তার কাছাকাছি যেতে চাই তবে আমাদের তার মতোই হতে হবে। তিনি একজন নারী, তাই আমাদেরও নারী হতে হবে। তার মানে এই সিকোয়েন্স পাথওয়েতে শক্তি অর্জনের জন্য শুধু মানসিক নয়, শারীরিক পরিবর্তনেরও প্রয়োজন। আর এরপরেই উইচ পোষণের ফর্মুলাটা সামনে এলো। অ্যাবিস ডিমনিক ফিশের রক্ত আর একটা অ্যাগেট পিককের ডিম।
এইসব তথ্য পেয়ে ক্লিন যখন বাস্তব জগতে ফিরে এলো তখন তার মাথা ঘুরছিল। সে সাথে সাথে তার ক্যাপ্টেন ডান স্মিথের কাছে গিয়ে সবকিছু খুলে বলল। ক্যাপ্টেন সব শুনে তদন্তের পরবর্তী ধাপগুলো ঠিক করলেন আর ক্লিনকে নিচের তলায় গিয়ে পরিচারকদের পরীক্ষা করতে পাঠালেন। কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় ক্লিনের মাথায় একটা সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এলো। সে কিভাবে বুঝবে যে পরিচারকরা সত্যিই গভীর ঘুমে আছে নাকি ঘুমের ভান করছে? সে তো আর ডাক্তার নয়। এই প্রশ্নটা নিয়ে সে আবার ক্যাপ্টেনের পরামর্শ নেওয়ার জন্য বেডরুমের দিকে ফিরে গেল। আর এইখানেই পুরো গল্পের মোড় ঘুরে গেল, কারণ দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই সে এমন একটা দৃশ্য দেখল যা তার কল্পনাতেও ছিল না। ঘরের ভাঙা আয়নার প্রতিবিম্বে সে দেখল ক্যাপ্টেন ডান স্মিথ তার মৃত সঙ্গী ক্যানলির লাশের পাশে হাঁটু গেড়ে বসে আছে, আর তার ঠোঁটের কোণে তাজা রক্তের দাগ। এটা একটা অবিশ্বাস্য রকমের ভয়ঙ্কর দৃশ্য। ক্যাপ্টেন ডান স্মিথ, যে কিনা ক্লিনের কাছে একজন আদর্শ, একজন নির্ভরযোগ্য নেতা, সে তার নিজের সহকর্মীর লাশের পাশে বসে আছে আর তার মুখে রক্ত। ক্লিনের মনে তখন হাজারটা প্রশ্ন। ক্যাপ্টেন কি পাগল হয়ে গেছে? সে কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, যা বিয়ন্ডারদের জন্য একটা বড় বিপদ? নাকি এটা অন্য কিছু? ক্লিন তো ভয়ে জমে গিয়েছিল। সে নিঃশ্বাস বন্ধ করে সাথে সাথে দরজার পাশ থেকে সরে গেল। কয়েক মুহূর্ত পর সে নিজেকে সামনে নিল। সে ভাবল হয়তো তার দেখতে ভুল হয়েছে। তাই সে ইচ্ছা করে ভারী পায়ে হেঁটে আবার দরজার কাছে গেল যাতে তার আসার শব্দ পাওয়া যায়। কিন্তু এবার সে যা দেখল তা তাকে আরও বিভ্রান্ত করে দিল। ক্যাপ্টেন শান্তভাবে একটা জিনিস কালো কাপড়ে মুড়িয়ে রাখছে। তার মুখে রক্তের কোনো চিহ্ন নেই। সবকিছু একদম স্বাভাবিক, যেন আগের দৃশ্যটা ক্লিনের মনের ভুল বা নিছক একটা বিভ্রম ছিল। ক্লিন যখন পরিচারকদের কথা জিজ্ঞাসা করল, ক্যাপ্টেন সামান্য অজুহাত দিয়ে নিজেই তার নাইট মেয়ার ক্ষমতা ব্যবহার করে বিষয়টা পরীক্ষা করে নিল। এই ঘটনায় ক্লিনের মনে ক্যাপ্টেনের প্রতি একটা গভীর সন্দেহের জন্ম হল। যে মানুষটাকে সে এতদিন বিশ্বাস করে এসেছে তার এই রূপটা সে মেনে নিতে পারছিল না। সে দ্রুত ঘটনাস্থল পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে পড়ল এবং ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে ফিরে গেল। কিন্তু পুরো রাস্তা তার মাথায় শুধু ক্যাপ্টেনের সেই ভয়ঙ্কর মুখটা আর ক্যান্ডলের মৃত্যুর কথাই ঘুরপাক খাচ্ছিল। সে বুঝতে পারছিল যে এই ব্যাপারটা সে একা সামলাতে পারবে না, এটা তার ক্ষমতার বাইরে। তাই সে সিদ্ধান্ত নিল যে তাকে সাহায্য চাইতে হবে। সে প্রথমেই তার ঘরটাকে আধ্যাত্মিক প্রাচীর দিয়ে সুরক্ষিত করল যাতে কেউ তার কার্যকলাপের উপর নজর রাখতে না পারে। এরপর সে দুটো চিঠি লিখতে বসল। প্রথম চিঠিটা সে লিখল ম্যাডাম ড্যালিকে, যিনি একজন অভিজ্ঞ বিয়ন্ডার এবং ক্লিনের পরামর্শদাতাদের একজন। সেই চিঠিতে সে আয়নায় দেখা ভয়ঙ্কর দৃশ্যের কথা বিস্তারিতভাবে বর্ণনা করল। চিঠিটা পাঠানোর জন্য সে ড্যালির অদ্ভুত চেহারার দূতকে ডেকে পাঠালো। কিন্তু শুধু ড্যালিকে জানানোই তার কাছে যথেষ্ট মনে হলো না, কারণ ড্যালি হয়তো তাকে পরামর্শ দিতে পারবে, কিন্তু এই পরিস্থিতিতে তার একজন আরও শক্তিশালী এবং নির্ভরযোগ্য মিত্রের দরকার ছিল। তাই দ্বিতীয় চিঠিটা সে লিখল মিস্টার অ্যাজিককে। মিস্টার অ্যাজিক ক্লিনের প্রাক্তন শিক্ষক এবং একজন অত্যন্ত রহস্যময় ও শক্তিশালী ব্যক্তিত্ব। চিঠিতে সে তার ঊর্ধ্বতন কর্মকর্তার অদ্ভুত আচরণের কথা জানিয়ে পরামর্শ চাইল যে এমন পরিস্থিতিতে তার কী করা উচিত বা সে কিভাবে তাকে সাহায্য করতে পারে। সে তার তামার বাঁশিটা বাজাতেই একটা বিশাল সাদা হাড়ের তৈরি হাত জানালা দিয়ে এসে চিঠিটা নিয়ে গেল। কিন্তু দুটো চিঠি পাঠিয়েও ক্লিনের মন শান্ত হল না। তার মনে হচ্ছিল সে নিজে একটা বড় বিপদের মধ্যে আছে। তাই সে নিশ্চিত হওয়ার জন্য তার সবচেয়ে নির্ভরযোগ্য ক্ষমতার আশ্রয় নিল। সে ধূসর কুয়াশার উপরের রহস্যময় জগতে প্রবেশ করল, যেখানে সে ডিভিনেশন করে ভবিষ্যতের আভাস পেতে পারে। সে একটা কাগজ আর কলম নিয়ে লিখল, ডান স্মিথের অস্বাভাবিকতা আমাকে বিপদে ফেলবে। এরপর সে তার পেন্ডুলামটা কাগজের উপর ধরল, আর পেন্ডুলামটা প্রায় সাথে সাথে ঘড়ির কাঁটার দিকে প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করল। বিপদটা শুধু সম্ভাব্য নয়, এটা নিশ্চিত এবং খুবই মারাত্মক। এই ফলটা পাওয়ার পর সে আরও জানতে চাইল যে ক্যাপ্টেনের এই অস্বাভাবিকতার কারণটা কি। কিন্তু ডিভিনেশনটা ব্যর্থ হলো, কারণ তার কাছে যথেষ্ট তথ্য ছিল না। এরপর সে ক্লান্ত শরীরে বাস্তব জগতে ফিরে এলো এবং দুঃস্বপ্নের মধ্য দিয়ে রাতটা কাটালো। তার পুরো পৃথিবীটাই যেন ওলটপালট হয়ে গেছে। পরের দিন সকালে অফিসে গিয়ে সে যা দেখল তা তার ভয়কে আরও বাড়িয়ে দিল। ক্যাপ্টেনকে খুব ক্লান্ত আর বিষণ্ণ দেখাচ্ছিল। ক্যাপ্টেন তাকে জানালো যে কেনেডির পরিবারকে 4000 পাউন্ড ক্ষতিপূরণ দেওয়া হবে, যা সেই সময়ের জন্য একটা বিশাল অঙ্ক। এরপর সে ক্লিনকে
বেসমেন্টে পাহারার দায়িত্ব দিয়ে দিল। যখন ক্যাপ্টেন বলল আমরা পরে কেনলিকে বাড়ি পাঠাবো, তখন ক্লিনের মনে এক ধরনের স্বস্তি এলো, কারণ তাকে অন্তত ক্যানেলির শোকাহত পরিবারের মুখোমুখি হতে হবে না। পাহারার সময় তার মন কিছুটা অন্যদিকে গেল। সে তার ট্যারেট ক্লাবের সদস্যদের কাছ থেকে বার্তা পেল জাস্টিস এবং দ্য হ্যাংড ম্যান দুজনেই ব্যক্তিগত কারণে পরবর্তী জমায়েত থেকে ছুটি চেয়েছিল। ক্লিন তাদের অনুরোধ অনুমোদন করল। সারাদিন পর ক্লান্ত শরীরে বাড়ি ফিরে সে দ্রুত ঘুমিয়ে পড়ল, কিন্তু তার ঘুম বেশিক্ষণ স্থায়ী হল না। মাঝরাতে হঠাৎ একটা বিশাল ঠান্ডা সাদা হাড়ের হাত তাকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তুলল। হাতটা তার বিছানার উপর একটা চিঠি ফেলে দিয়ে মিলিয়ে গেল। এটা ছিল মিস্টার অ্যাজিকের উত্তর, ক্লিনের পাঠানো দ্বিতীয় চিঠির জবাব। ক্লিন আশঙ্কায় আর আশায় বুক বেঁধে চিঠিটা হাতে তুলে নিল। ক্লিন সবে অ্যাজিকের কাছ থেকে একটা চিঠি পেয়েছে, আর তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, তার ক্যাপ্টেনকে নিয়ে। আর চিঠিতে এমন দুটো সম্ভাবনার কথা বলা হয়েছে যা শুনলে সত্যি গায়ে কাঁটা দেয়। প্রথমটা তো বেশ অদ্ভুত। প্রথম সম্ভাবনাটা হলো ক্যাপ্টেন হয়তো ভুল করে ভ্যাম্পায়ার পোষণ খেয়ে ফেলেছেন, আর অ্যাজিক লিখছেন এই সুবিধার জন্য কেউ কেউ স্বেচ্ছায় অর্ধেক পাগল দশাটা মেনেও নিতে পারে, মানে অমরত্বের লোক। ক্যাপ্টেন একজন মিউটেন্ট হতে পারেন, মানে বাইরে থেকে দেখতে তারা একেবারে সাধারণ মানুষের মতো, কিন্তু তাদের ভেতরে একটা বিকৃত ইচ্ছা ঘুমিয়ে থাকে, আর কোনো নির্দিষ্ট ঘটনার সংস্পর্শে এলেই সেই সত্যাটা জেগে ওঠে। তখন তারা আক্ষরিক অর্থেই দানবে পরিণত হয়, শুধু রক্ত আর হত্যার নেশা। আর অ্যাজিক এটাও বলেছেন যে এই দুটো পথের কোনোটারই কোনো প্রতিকার নেই। ক্লেন তো এই দুটো তথ্য শুনে একেবারে চিন্তায় পড়ে যায়, কিন্তু ক্যাপ্টেনের প্রতিদিনের আচরণ দেখে সে ভ্যাম্পায়ারের সম্ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে আর কি। আর ঠিক যখন সে এসব নিয়ে ভাবছে, তখনই ওই রহস্যময় স্বপ্নটা দেখে, আর এই স্বপ্নটাই সবকিছু ঘুরিয়ে দেয়। স্বপ্নে ক্যাপ্টেন ডান স্মিথ নিজে এসে তাকে বলছেন যে লেনিয়ার্ড নামে তার এক সহকর্মী একটা বড় ক্লু পেয়েছে আর তার সাহায্য দরকার। তাকে সরাসরি 62 হাউস স্ট্রিটে যেতে বলা হয়, আর এই ঠিকানাটা ক্লেনের কাছে খুব পরিচিত। এখানেই তো তার এক পুরনো সহপাঠী থাকত, যে অরোরা অর্ডারের সদস্য ছিল। ব্যাপারটা কেমন যেন সব সুতো এক জায়গায় এসে জট পাকাচ্ছে। ক্লেন যখন হাউস স্ট্রিটে পৌঁছায়, লেনিয়ার্ড তাকে জানায় যে লেনভাস নামের সেই অপরাধী সম্ভবত এই বাড়িতেই লুকিয়েছিল। সাধারণ তদন্তে কিছু না পেয়ে লেনিয়ার্ড তার নিজের কানেকশন মানে অরোরা অর্ডারের সাহায্য নেয়, আর তারা এই বাড়িটার খোঁজ পায়। লেনিয়ার্ড যখন আশেপাশের লোকদের লেনভাসের ছবি দেখাচ্ছিল, তখন একজন বৃদ্ধ বলেন যে লোকটা দেখতে 62 নম্বরের বাসিন্দার মতোই, শুধু চশমাটা অন্যরকম ছিল। এই ছোট ক্লুটাই যথেষ্ট ছিল। এরপর তো ক্লেন তার ডিভিনেশন ক্ষমতা ব্যবহার করে সে ডিভিনেশন করে নিশ্চিত হয় যে বাড়ির ভেতর একটা গোপন ঘর আছে। তারপর আবার ডিভিনেশন করে সেটার সঠিক জায়গাও বের করে ফেলে, স্টাডি রুমের একটা বইয়ের তাকের পেছনে। লেনিয়ার্ড বইটা সরাতেই একটা লুকানো প্রকোষ্ঠ বেরিয়ে আসে, ভেতরে একটা চিঠি। আর ক্লেন আবারও ডিভিনেশন করে নিশ্চিত হয় যে চিঠিতে কোনো বিপদ নেই। এরপর লেনিয়ার্ড চিঠিটা খোলে, আর যা পায় তা ছিল তাদের কল্পনারও বাইরে। লেনভাস লিখেছে, অভিনন্দন, তোমরা যখন এই চিঠি খুঁজে পেয়েছ, তার মানে তোমরা আমার জীবন মৃত্যুর খেলায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছ। চিঠিতে শহরের শিশু শ্রমিক আর ফ্যাক্টরির শ্রমিকদের ভয়াবহ দুর্দশার কথা লেখা ছিল। তাদের জমে থাকা ঘৃণা, ক্ষোভ, এই সব কিছু কিভাবে পুরো শহরের পরিবেশকে বিষাক্ত করে তুলেছে তার বর্ণনা। আর এই পরিবেশেই তার খেলাটা হবে। আমি টিনজেনে একটি বোমা রেখেছি, যা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হচ্ছে। বিস্ফোরণের আগে খুঁজে বের করো, নইলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। লিনিয়ার তো প্রথমে ভেবেছিল এটা হয়তো রূপক অর্থে বলা, কিন্তু ক্লেন এর মন বলছিল অন্য কথা। তার সন্দেহ হচ্ছিল এটা মিস্টিসিজমের জগতের কোনো অশুভ রিচুয়াল, এমন কিছু যা মানুষের নেতিবাচক শক্তিকে ব্যবহার করছে। সোজা অফিসে ফেরে ক্যাপ্টেনকে জানানোর জন্য। কিন্তু অফিসে ঢোকার মুখেই তাদের দেখা হয় এমপি মেনয়েডের স্ত্রী আর বোনের সাথে। তারা তো ক্লেনকে পুরস্কার দিতে এসেছিল, 230 পাউন্ড। আর তখনই কেনের চোখ পড়ে তাদের হাতে থাকা সংবাদপত্রে। বড় বড় অক্ষরে লেখা, মেনার্ডের হত্যার অভিযোগে এক ব্যারনের বিধবা স্ত্রীর মৃত্যু হয়েছে, আর শহরের আইন শৃঙ্খলার অবনতির জন্য মেয়র পদত্যাগ করেছেন। তারা ক্যাপ্টেনকে চিঠিটা দেখায়। ক্যাপ্টেনও বুঝতে পারেন যে লেনভ্যাস একজন বিপজ্জনক উন্মাদ।
তাদের সবারই মনে হয় এই বোমা আসলে কোনো অশুভ বেদি দা অলটা, যা শহরের মানুষের কষ্ট থেকে শক্তি শুষে নিচ্ছে। আর ঠিক যখন তারা এটা নিয়ে আলোচনা করছে, ঠিক তখনই অফিসে একজন দর্শনার্থী আসে, একজন গর্ভবতী তরুণী, নাম মেগোসে। ক্লেন তো তাকে দেখেই চিনে ফেলে, এই মেয়েটিকে সে আগেও দেখেছে। আর মেগোসের হাবভাব খুব অদ্ভুত ছিল। সে বলছিল, কেন জানি না আমার হঠাৎ এখানে আসতে ইচ্ছে করল। ক্লেন সাহায্য করার জন্য তার স্পিরিট ভিশন সক্রিয় করে, মানে তার আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে মেগোসের ভেতরের অবস্থাটা দেখতে চায়। যেই মুহূর্তে সে তাকানোর চেষ্টা করে, তার মাথায় যেন বিদ্যুৎ চমকের মতো একটা সতর্কবার্তা আসে, দেখবে না, দেখলে তুমি মারা যাবে, দেখলে তুমি মারা যাবে। ক্লেন ভয়ে জমে যায়। সে এক মুহূর্তে সবকিছু বুঝে ফেলে। লেনভাসের বোমা কোনো জড় বস্তু নয়, কোনো বেদিও নয়। বোমাটা হলো মেগোসের গর্ভের সন্তান, একটা অশুভ সত্তা যা শহরের সমস্ত ঘৃণা আর কষ্ট শুষে নিয়ে একটা ভয়ঙ্কর রূপে বেড়ে উঠছে। আর সাথে সাথে ক্লেইনের মাথায় সব কিছু এক সুতোয় গেঁথে যায়। ল্যানভাসের চিঠি, হুডিউজিনের ক্ষমতা, আর রোসেল সম্রাটের ডায়েরির সেই লাইনটা, বাষ্প আর যন্ত্রের যুগ কি কোনো অশুভ দেবতার আগমনের ক্ষেত্র প্রস্তুত করবে? সে বুঝতে পারে তারা এক অশুভ দেবতার জন্মের সাক্ষী হতে চলেছে। এক মুহূর্ত দেরি না করে সে ক্যাপ্টেনকে তার আধ্যাত্মিক সতর্কবার্তার কথা বলে। ঈশ্বরের দিকে সরাসরি তাকানো যায় না। ক্লেইন বুঝতে পারে মেগোসের গর্ভের সন্তান এতটাই অশুভ যে সেদিকে তাকালে তার আত্মা পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। তার তত্ত্বটা হলো, ল্যানভ্যাস আসলে ট্রু ক্রিয়েটর নামে এক পতিত দেবতার রিচুয়াল ব্যবহার করছে। ক্যাপ্টেন ড্যানের মুখ গম্ভীর হয়ে যায়। তিনি পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে হলি ক্যাথিড্রালকে সাহায্যের জন্য জরুরি টেলিগ্রাম পাঠানোর সিদ্ধান্ত নেন। যদি সাহায্য আসার আগেই টিনজেন নাইটহক্সের ক্যাপ্টেন হিসাবে তার কাছে জরুরি অবস্থায় সেন্ট সেলিনার ছাই বা অ্যাশেজ অফ সেন্ট সেলিনা ব্যবহারের অনুমতি আছে। ক্লেন তখন ক্যাপ্টেনকে পরামর্শ দেয় যে শুধু হোলি ক্যাথেড্রাল নয়, শহরের অন্য দুটি সংগঠন, ম্যান্ডেটেড পানিশার্স আর মেশিনারি হাইভ মাইন্ডের থেকেও সাহায্য চাওয়া উচিত। আর ঠিক তখনই ক্লেনের মাথায় একটা পুরনো তথ্য ঝিলিক দিয়ে ওঠে। তার মনে পড়ে ম্যান্ডেটেড পানিশার্সের একজন সদস্য কিছুদিন আগে লেনভাসের কেস তদন্ত করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে দ্রুত ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে সেই সদস্য কি মেগোসেকে অনুসরণ করার সময়ই পাগল হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন সাথে সাথে এই জরুরি তথ্যটাও টেলিগ্রামে যোগ করে দেন। এটা একটা বিশাল ক্লু ছিল। কিছুক্ষণ পরে ম্যান্ডেটেড পানিশার্সদের কাছ থেকে উত্তর আসে, একটাই শব্দ, আমরা এক্ষুনি আসছি। তার মানে তাদের সদস্য সত্যিই মেগোসের সন্তানের দ্বারাই প্রভাবিত হয়েছিল। পুরো শহরের সব ক্ষমতাধর শক্তি এখন একজোট হচ্ছে। ক্যাপ্টেন ডান সেন্ট সেলিনার ছায়ের রূপোর বাক্সটা নিয়ে ফিরে আসেন। বাক্সটা থেকে তীব্র শীতল একটা আভা বেরোচ্ছিল। তিনি ক্লেনকে বলেন চাইনিজ গেট থেকে সবচেয়ে শক্তিশালী আক্রমণাত্মক আর্টিফ্যাক্টটা বেছে নিতে। কিন্তু ক্লেন বুঝতে পারে এই অশুভ দেবতার সন্তানের বিরুদ্ধে সাধারণ আর্টিফ্যাক্ট কোনো কাজেই আসবে না। সে তার নিজের ফ্লেরিং সানচাম ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। আর ঠিক সেই মুহূর্তে সে তার পকেটে থাকা অ্যাজিকের তামার বাঁশিটার অস্তিত্ব আবার অনুভব করে, যেটা কিছুক্ষণ ধরে উধাও হয়ে গিয়েছিল। বাঁশিটা ফিরে এসছে, তার মানে সে এখন অ্যাজিকের সাহায্য চাইতে পারবে। এক মুহূর্তেও সময় নষ্ট না করে ক্লেন দ্রুত একটা কাগজে বার্তা লেখে, আমার ভাগ্যকে যে এলোমেলো করেছে এবং আপনার সন্তানের মাথার খুলে চুরি করেছে সে আবির্ভূত হয়েছে। মেগোসে নামে একজন মহিলা একটি অশুভ দেবতার সন্তান গর্ভে ধারণ করছে। পরিস্থিতি অত্যন্ত জরুরি। সে অ্যাজিককে জানাতে চায় যে তাদের দুজনের শত্রু একই। সে কাগজে মোড়ানো বার্তাটা নিয়ে করিডোরে যায়। অ্যাজিকে সেই তামার বাঁশিটা বাজায় আর তার সামনে আবির্ভূত হয় এক বিশাল কঙ্কাল দূত। ক্লেন তার হাতে বার্তাটা তুলে দেয়। ক্লেন মানে একটা চিঠি পাঠানোর পর তার পরের পদক্ষেপ নিয়ে ভাবছে। পরিস্থিতিটা খুবই উত্তেজনাপূর্ণ। ক্লেনের সামনে বিকল্প ছিল মাত্র 3টে, আর প্রত্যেকটাই যেন একটার চেয়ে আরেকটা বেশি বিপজ্জনক। বিপদটা এতটাই বড় যে সাধারণ কোনো অস্ত্রে তো কাজই হবে না। নাইট হকদের কাছে গ্রেড 1-এর কোনো জিনিস নেই, আর গ্রেড 3-এর জিনিসগুলো ওগুলো তো এই লেভেলের সত্তার ওপর কোনো প্রভাবই ফেলবে না, উল্টো ব্যবহারকারীকেই মেরে ফেলবে। তাই ভরসা ছিল শুধু গ্রেড 2-এর ওই 3টে জিনিসের ওপর।
আর ক্যাপ্টেন ডান স্মিথ নিজে যেহেতু সেন্ট সেলেনার ভস্ম বহন করছিলেন, তার পক্ষে তো অন্য কিছু নেওয়া সম্ভবই ছিল না। ফলে পুরো দায়িত্বটা এসে পড়ে ক্লেইনের কাঁধে। প্রথম বিকল্পটাই তো বেশ বেশ ভয়ঙ্কর ছিল। 2030 অফুরন্ত বিষ, একটা রূপোর কাপে রাখা স্বচ্ছ তরল, যেটা তার চারপাশের সব জীবান্ত জিনিসকে চুম্বকের মতো টানে। যে কেউ এটা পান করলে সঙ্গে সঙ্গে মৃত্যু। শুনতে তো দারুণ সমাধান মনে হয়, ঠিকভাবে এটা দারুণ, কিন্তু বাস্তবে এটা প্রায় অকেজ। সমস্যাটা হলো এটা পান করার জন্য প্রলুব্ধ করতে পারে, কিন্তু জোর করে তো পান করানো প্রায় অসম্ভব। মেগুসের মতো একজন শক্তিশালী সত্তা, যে নিজের বিপদ সম্পর্কে পুরোপুরি সচেতন, সে কেন এটা পান করতে যাবে? এটা অনেকটা এমন যে আপনার হাতে একটা মারাত্মক অস্ত্র আছে, কিন্তু সেটা ব্যবহার করার জন্য আপনার শত্রুর অনুমতি লাগবে। তাই ক্লেইন খুব দ্রুতই এই বিকল্পটা বাতিল করে দেয়। এটা একটা যুক্তি সিদ্ধান্ত। তাহলে দ্বিতীয় বিকল্প 278, মৃত্যুর দরজা। এটা তো আরও অদ্ভুত। একটা সাধারণ কাঠের দরজা, যার মধ্যে দিয়ে গেলেই নিশ্চিত মৃত্যু। কিন্তু সমস্যা হলো এটা নিজের ইচ্ছামতো রূপ বদলাতে পারে, অন্য যে কোনো দরজা ছদ্মবেশ নিতে পারে। ঝুঁকিটা দুটো দিক থেকে। প্রথমত, মেগোজ হয়তো তার আধ্যাত্মিক উপলব্ধি দিয়ে আসল দরজাটা চিনেই ফেলত। আর দ্বিতীয় এবং আরও বড় ঝুঁকিটা হলো লড়াইয়ের সময় এই দরজা যদি রূপ বদলে নিজেদের কোনো দরজার সাথে মিশে যায়। ধরুন ভুল করে যদি দলের কেউ এর মধ্যে দিয়ে চলে যায়, তাহলে তো যুদ্ধ শুরুর আগেই নিজেদের একজনকে হারাতে হবে। এই ধরনের একটা অনিয়ন্ত্রিত জিনিস গোছানো পরিকল্পনার জন্য খুবই বিপজ্জনক। তাহলে বাকি রইল শেষ বিকল্পটা 205, ব্লাড ভেসেল থিফ, মানে রক্তনালী চোর। দেখতে একটা শক্ত পুরু রক্তনালীর মতো। যে কেউ এটা ধরলে তার জীবন শক্তি ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু এর আসল ক্ষমতাটা অন্য জায়গায়। এটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকা কোনো লক্ষ্যবস্তুর একটা ক্ষমতা 10 মিনিটের জন্য চুরি করতে পারে। ক্লেইন বুঝতে পেরেছিল যে সে একাই লড়াইয়ে জিততে পারবে না। সে নিজে একজন কম্ব্যাটেন্টের চেয়ে একজন পরিকল্পনাকারী হিসেবে বেশি কার্যকর। অন্যদিকে লিওনার্ডের ক্ষমতাগুলো সরাসরি লড়াইয়ের জন্য বেশি উপযুক্ত। আর সবচেয়ে বড় কারণ হলো ক্লেইনকে পুরো পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতে হবে, কখন কোন চালটা দিতে হবে সেটা ঠিক করতে হবে। সে যদি নিজেই জিনিসটা ব্যবহার করতে গিয়ে জীবন শক্তি হারানোর ঝুঁকিতে থাকে, তাহলে তো তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রভাবিত হতে পারে। তাই সে দায়িত্বটা লিওনার্ডকে দেয়, যাতে সে নিজে মাথা ঠান্ডা রেখে পুরো যুদ্ধটা পরিচালনা করতে পারে। এটা ক্লেইনের নেতৃত্বের একটা বড় উদাহরণ। ক্লেইন যখন এই কৌশলটা নিয়ে ভাবছে আর ওপরে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির রিসেপশন হলের দিকে যাচ্ছে, তখন সে এমন একটা দৃশ্যের মুখোমুখি হয় যা সব পরিকল্পনাকে আরও জটিল করে তোলে। সে দেখে লিওনার্ড মেগোসের সাথে কথা বলছে, আর মেগোস নিজের সোনালি চুল মুঠো করে ছিঁড়ে ডাস্টবিনে ফেলছে। পরিস্থিতিটা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। ক্লেইন ক্যাপ্টেন ডানের সাথে দেখা করে এবং ডান তাকে জানায় যে হলি ক্যাথিড্রাল থেকে সাহায্যের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে, কিন্তু তারা দুজনেই জানে যে সেই সাহায্য আসার আগেই হয়তো সব শেষ হয়ে যাবে। এই শান্ত থমথমে মুহূর্তে ডান এমন একটা গোপন কথা প্রকাশ করে যা ক্লেইনের পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। ডান তাকে ল অফ বিয়ন্ডার্স ক্যারেক্টারিস্টিক্স ইনডিস্ট্রাক্টিবিলিটির কথা বলে। সহজ ভাষায়, একজন বিয়ন্ডারের বৈশিষ্ট্য কখনো ধ্বংস হয় না, শুধু এক শরীর থেকে অন্য শরীরে যায়। মৃত বিয়ন্ডারদের দেহাবশেষ পরবর্তী ধাপের পোষণের মতোই কাজ করে। কিন্তু যেটা সঙ্গে খর ছিল সেটা হলো ডানের নিজের স্বীকারোক্তি। ডান স্বীকার করে যে সে তার মৃত সহকর্মী অ্যাডিলেড, ডোয়াইন, ক্যানলি তাদের দেহাবশেষ থেকে পাওয়া বৈশিষ্ট্যগুলো নিজে গ্রহণ করেছে। ক্লেইন প্রথমে ভাবে ডান হয়তো আরও শক্তিশালী হওয়ার জন্য এটা করেছে, কিন্তু কারণটা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং হৃদয় বিদারক। ডান বলে, তারা এখনও আমার স্বপ্নে আমার সাথে আছে। আমি তাদের সাথে টিনগেন শহরকে রক্ষা করে যেতে চেয়েছিলাম। তাদের স্মৃতি, তাদের শক্তি, তাদের অসমাপ্ত লড়াই সবকিছু নিজের মধ্যে ধারণ করে রেখেছে। এটাই ডানের চরিত্রের ট্র্যাজেডি। সে তার বন্ধুদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে চায়, তাদের লড়াইটা চালিয়ে যেতে চায়, কিন্তু এর ফলে সে একা হয়ে পড়ছে। তার দলের সাথে থেকেও মানসিকভাবে বিচ্ছিন্ন। তার অগ্রগতি ধীর হয়ে গেছে, কারণ সে শুধু নিজের জন্য লড়ছে না, সে বেশ কয়েকজনের জীবনের ভার একসাথে বয়ে বেড়াচ্ছে। এই স্বীকারোক্তিটা ক্লেইনের জন্য একটা বড় শিক্ষা ছিল। বিয়ন্ডার হওয়ার পথের যে একটা অন্ধকার, একাকিত্বের দিক আছে, সেটা সে প্রথমবার এত কাছ থেকে এত স্পষ্টভাবে দেখল, আর এটা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দিল। আর ডানের এই মানসিক বোঝার ওজনটা বোঝার পরেই
ক্লেইনকে বাস্তবতার কঠিন মাটিতে আছড়ে পড়তে হয়, কারণ সময় শেষ। আর রিসেপশন হল থেকে লিওনার্ড ছুটে আসে। মেগস নিজের মুখ থেকে মাংস ছিঁড়তে শুরু করেছে। 3 মিনিটের মধ্যেই তার রূপান্তর ঘটবে এবং সেই ভয়ঙ্কর সন্তান পৃথিবীতে নেমে আসবে, আর অপেক্ষা করার কোনো সুযোগই নেই। একটা দ্রুত পরিকল্পনা তৈরি হয়। ডান সেইন্ট সেলেনার ভস্ম নিয়ে প্রথমে যাবে, কারণ একমাত্র ওই জিনিসটাই মেগসকে সরাসরি আঘাত করতে পারে। ঠিক 10 সেকেন্ড পর ক্লেইন আর লিওনার্ড যোগ দেবে। যাওয়ার আগে ডান তার দলকে শেষবারের মতো বলে, চিন্তা করো না, আমি একা নই, আমরা টিনগেন শহরকে পাহারা দিচ্ছি। একদিকে সে তার দলকে ভরসা দিচ্ছে, অন্যদিকে সে হয়তো তার মৃত কমরেডদের কথাই ভাবছিল। ডান রিসেপশন হলে ঢোকার সাথে সাথেই মেগস পৈশাচিক চিৎকার করে ওঠে, তুমি আমার সন্তানকে হত্যা করতে এসেছ। চিৎকারের তীব্রতা এতটাই ছিল যে ক্লেইন আর লিওনার্ডের নাক মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। মনে হচ্ছিল যেন কেউ অদৃশ্য হাতুড়ি দিয়ে তাদের মাথায় আঘাত করছে। ডান সাথে সাথে সেইন্ট সেলেনার ভস্ম ব্যবহার করে। ভস্মের বাক্স থেকে অসংখ্য কালো সুতোর মতো জিনিস বেরিয়ে এসে মেগসকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে। কিন্তু মেগস এক অদৃশ্য শক্তি দিয়ে ডানকে সজোরে দেওয়ালে আশ্রে ফেলে। ডান মারাত্মকভাবে আহত হয়, কিন্তু বাক্সটা হাতছাড়া করে না। ঠিক সেই মুহূর্তে ক্লেইন আর লিওনার্ড লড়াইয়ে যোগ দেয়, আর এখানে ক্লেইনের পরিকল্পনাটা কাজে দেয়। লিওনার্ড ব্লাড ভেসেল থিফ ব্যবহার করে মেগসের অভিশাপ দেওয়ার ক্ষমতাটাই 10 মিনিটের জন্য চুরি করে নেয়। মেগসকে কথা বলার সুযোগ না দেওয়াটা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। এটা ক্লেইনের পরিকল্পনার সফলতা। সে বুঝেছিল এই লড়াইয়ে শুধু পার্শ্ববেগ শক্তি দিয়ে জেতা যাবে না, প্রতিপক্ষের সবচেয়ে বড় অস্ত্রটাকেই কেড়ে নিতে হবে। আর মেগসের ক্ষেত্রে সেটা ছিল তার অভিশাপ দেওয়ার ক্ষমতা, যা সে কথার মাধ্যমে ব্যবহার করত। সেই ক্ষমতা কেড়ে নেওয়ার পর ক্লেইন তার নিজের চালটা দেয়। সে তার ফ্লেয়ারিং সান চার্ম ব্যবহার করে। ঘরের ভেতরটা যেন একটা ছোট্টখাটো সূর্যের আলোয় ভরে গেল। প্রচণ্ড আলো আর তাপে মেগসের শরীর প্রায় পুড়ে ছাই হয়ে গেছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তারা জিতে গেছে, কিন্তু যখন মনে হচ্ছিল সব শেষ, সেই ছায়ের ভেতর থেকে মেগসের এক নতুন বিভৎস রূপ বেরিয়ে আসে। তার শরীর পুড়ে কালো, এক হাত ধারালো সাদা হাড়ের ব্লেডে পরিণত হয়েছে, আর সে অবিশ্বাস্য গতিতে ক্লেইনকে আক্রমণ করে। ক্লেইন যদি শেষ মুহূর্তে সরে না যেত, তাহলে ওই এক আঘাতেই তার শরীরটা দুটুকরো হয়ে যেত। আঘাতটা তার বুকের ডান দিকটা ছিঁড়ে ফেলে দেয়। লিওনার্ড আবার মেগসের চুরি করা ক্ষমতা ব্যবহার করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু মেগস অভিশাপের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য নিজের মাথাটাই ফাটিয়ে ফেলে। এই কাজটা ছিল চরম মরিয়া পদক্ষেপ। এটা প্রমাণ করে যে তার কাছে তার সাধারণ মানব দেহটা আর কোনো গুরুত্বই রাখে না। ওটা একটা খোলস মাত্র ছিল। তার একমাত্র লক্ষ্য তার সন্তানকে রক্ষা করা, এবং এর জন্য সে যে কোনো সীমা পার করতে প্রস্তুত। মাথাটা ধ্বংস করার পর সে লিওনার্ডকে ধাক্কা মেরে অজ্ঞান করে দেয়। পুরো লড়াইয়ের ভার তখন এসে পড়ে মারাত্মকভাবে আহত ক্লেইন আর ডানের ওপর। ডান তার ভস্মের শক্তি দিয়ে কোনো মতে মেগসকে আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু সেও প্রায় শেষের পথে। ক্লেইন তার শেষ সম্বল, শেষ ফ্লেয়ারিং সান চার্ম ব্যবহারের জন্য প্রস্তুত হচ্ছিল। সে যখন মন্ত্র উচ্চারণ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেই গভীর অন্ধকার আর শান্ত ঘরের নিস্তব্ধতা ভেঙে একটা তীক্ষ্ণ শব্দ শোনা গেল, একটা শিশুর কান্নার শব্দ। এই কান্নাটা কোনো বিজয় বা সমাপ্তির সংকেত ছিল না, বরং এটা ছিল এক নতুন আরো ভয়ঙ্কর কিছুর সূচনা। মেগসের গর্ভে থাকা সন্তানের যে কান্নাটা, ওটা কোনো সাধারণ শব্দ ছিল না। ওটা ছিল একটা আধ্যাত্মিক আক্রমণ, যা সরাসরি সবার চেতনা আর আত্মাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। ক্লেইন মরেটি আর ক্যাপ্টেন ড্যান স্মিথ প্রায় অক্ষম হয়ে পড়েছিলেন। তাদের নাক, মুখ, কান দিয়ে রক্ত ঝরছিল। ক্লেইন হয়তো কোনো মতে টিকেছিল, কারণ সে এর আগে ধূসর কুয়াশার ওপরে এর চেয়েও ভয়ঙ্কর আধ্যাত্মিক চাপ সহ্য করেছিল। কিন্তু ড্যানের জন্য পরিস্থিতিটা অনেক বেশি কঠিন ছিল। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আক্রমণটা ছিল একমুখী। মানে সাধারণ কোনো বিয়ন্ডার হলে হয়তো সঙ্গে সঙ্গে চেতনা হারিয়ে ফেলত, যেমনটা আমরা লিওনার্ড মিচেলের ক্ষেত্রে দেখেছিলাম। ক্লেইন আর ড্যানের টিকে থাকার একমাত্র কারণ ছিল তাদের মানসিক দৃঢ়তা আর সেইন্ট সেলেনার ভস্মাধারের ঐশ্বরিক সুরক্ষা। কিন্তু সেই সুরক্ষাটাও ক্রমশ দুর্বল হয়ে আসছিল। আর সেই চরম মুহূর্তে ক্যাপ্টেন ড্যান তার নাইটমেয়ার ক্ষমতা ব্যবহার করে একটা মরিয়া চেষ্টা করেন। তার পিঠ থেকে সাপের মতো কালো ছায়া বেরিয়ে এসে মেগসকে বেঁধে ফেলার চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে
তার সেই পরীক্ষিত ক্ষমতাটা সামান্য প্রতিরোধও করতে পারল না। মেগুজের শরীর থেকে বেরোয়া মাংসের স্তরগুলো সহজেই সেই ছায়াগুলোকে ছিঁড়ে ফেলল। ড্যান একজন অভিজ্ঞ বিয়ন্ডার, তার সিগনেচার ক্ষমতা এভাবে ব্যর্থ হবে কেন? এখানে প্রথম সন্দেহের বীজটা বোনা হয়। একজন অভিজ্ঞ ক্যাপ্টেনের ক্ষমতা এভাবে ব্যর্থ হওয়াটা স্বাভাবিক না। এটা প্রায় সাজানো মনে হয়, যেন অদৃশ্য কোনো শক্তি আগে থেকেই তার প্রতিটি পদক্ষেপের দুর্বলতাগুলো জানত আর পরিস্থিতিকে তার বিরুদ্ধে চালনা করছিল। ড্যানের ব্যর্থতাটা ছিল গল্পের একটা অংশ, আর এই ব্যর্থতার পরেই তো লড়াইয়ের মোড়টা একটা মর্মান্তিক দিকে ঘুরে যায়। ড্যান বুঝতে পারছিলেন যে প্রচলিত পদ্ধতিতে জেতা অসম্ভব। তিনি দেখলেন তার শরীর থেকে ছিটকে পড়া রক্ত যখন বসমাধার থেকে বের হওয়া কালো সুতোগুলো শোষণ করছে, তখন সেগুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। তিনি হয়তো তখনই তার চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন, যখন শিশুর কান্না ভস্মের শক্তিকে প্রায় অকেজো করে দিচ্ছিল। ড্যান আর এক মুহূর্ত অপেক্ষা করেননি। তিনি নিজের ডান হাত দিয়ে বুক ছিঁড়ে তার ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডটা বের করে আনেন এবং সরাসরি ভস্মাধারে রেখে দেন। ক্লাইনের চোখের সামনে এই ভয়াবহ দৃশ্যটা ঘটছিল। সে কিছুই করতে পারছিল না। এই আত্মত্যাগের পেছনের কৌশলটা ছিল নিষ্ঠুর কিন্তু নিখুঁত। ড্যানের হৃৎপিণ্ড ছিল তার নাইটমেয়ার ক্ষমতার উৎস, তার সত্তার কেন্দ্রবিন্দু। ভস্মাধারে রাখার সঙ্গে সঙ্গে সেটা ভস্মের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। কালো সুতোগুলো এবার সন্তানের ঐশ্বরিক শক্তিকে উপেক্ষা করে ম্যাগোজকে পুরোপুরি বেঁধে ফেলতে সক্ষম হয়। আর ড্যানের তৈরি করা এই একমাত্র সুযোগটাকেই ক্লেন কাজে লাগিয়েছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে ফ্লেয়ারিং সান চার্মটা ছুঁড়ে মারে, যে একটা ছোটখাটো সূর্যের মতো বিস্ফোরিত হয়। চার্মের আলো আর ছাদ ভেদ করে আসা সত্যিকারের সূর্যরশ্মি মিলে মেগোজ আর তার গর্বের সেই অশুভ সত্তাটাকে পুড়িয়ে ছাই করে দেয়। শহরটা বেঁচে যায়, কিন্তু কিসের বিনিময়ে? ড্যান স্মিথ ক্লেইনের দিকে তাকিয়ে তার সেই পরিচিত শান্ত গলায় বললেন, আমরা টিঙ্গেনকে বাঁচিয়েছি। আর এরপরেই তার প্রাণহীন দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। যে জয় এতক্ষণ অসম্ভব মনে হচ্ছিল, তা পাওয়ার সঙ্গে সঙ্গেই এক গভীর শোকে পরিণত হল। ক্লেইন দাঁড়িয়েছিল সুস্তি আর ডিভাস্টেশনের এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে। যখন ক্লেইন ভাবছিল সব বিপদ কেটে গেছে, তখনই একটা ফ্যাকাশে রক্তাক্ত হাত তার বুকের বাম দিকটা ভেদ করে বেরিয়ে এলো। সে বুঝতে পারল মেগুস কোনো মূল পরিকল্পনাকারী ছিল না, সে ছিল স্রেফ একটা ঘুঁটি পাই। সূত্র থেকে জানা যায় জাংউইল শুরু থেকেই প্রতিটি ঘটনা নিয়ন্ত্রণ করছিল। সে ব্যবহার করছিল সিল্ড আর্টিফ্যাক্ট 008, যেটা দেখতে একটা সাধারণ পালকের কলম, কিন্তু এই কলম দিয়ে যা লেখা হয় তা যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে, তবে সেটাই বাস্তবে পরিণত হয়। সে আক্ষরিক অর্থেই টিঙ্গেনের এই ট্র্যাজেডির গল্পটা লিখছিল। তার মানে কি, এই যে অ্যান্টিকোনাস পরিবারের নোটবুকটা টিঙ্গেনে আসা থেকে শুরু করে লেনফুসের পুরো পরিকল্পনা সবকিছুই তার সাজানো ছিল। তবে এখানে একটা ব্যাপার আছে। নোটবুক থেকে যা বোঝা যায়, আর্টিফ্যাক্ট 008 শূন্য থেকে কিছু তৈরি করতে পারে না। এটি বাস্তবতার বিদ্যমান সূত্রগুলোকে ব্যবহার করে সেগুলোকে সামান্য ঘুরিয়ে দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল তৈরি করে। মানে সে একজন দক্ষ দাবারুর মতো, যে আগে থেকেই বোর্ডের সব ঘুঁটির চাল বুঝতে পারত। সে লেনভুসের ধর্মান্ধতাকে ব্যবহার করেছে, ড্যান স্মিথের স্মৃতিভ্রংশের সমস্যাকে বাড়িয়ে তুলেছে এবং ক্লেইনের মতো একজন অপ্রত্যাশিত খেলোয়াড়ের আগমনকে নিজের পরিকল্পনার অংশ করে নিয়েছে। কিন্তু নোটবুকে তো এটাও লেখা আছে যে ক্লেইনের কিছু পদক্ষেপ, যেমন ধরুন অ্যাক্টিং মেথড আবিষ্কার করা, তার পরিকল্পনাকে কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছিল। এটা প্রমাণ করে যে আর্টিফ্যাক্টটি সর্বশক্তিমান নয়। এটি নিয়তিকে নিয়ন্ত্রণ করতে পারে না, শুধু প্রভাবিত করতে পারে। ক্লেইনের মতো অপ্রত্যাশিত চরিত্রগুলো তার গল্পে কিছুটা বিশৃঙ্খলা তৈরি করেছিল, কিন্তু জাংওয়েলের মূল লক্ষ্য এতটাই সুনির্দিষ্ট ছিল যে এই ছোটখাটো বিচ্যুতিগুলো তাকে আটকাতে পারেনি। তার প্রধান উদ্দেশ্য ছিল একটাই, সেন্ট সেলেনার ভস্মাধার দখল করা। আর সেটার জন্যই এত আয়োজন, এত বড় একটা ট্র্যাজেডি। সে জানত যে মেগুসকে হারাতে হলে ভস্মাধারের শক্তি প্রায় পুরোটাই খরচ হয়ে যাবে। ড্যানের আত্মত্যাগ সেই ভস্মকে নিয়ন্ত্রণ করার জন্য নিখুঁত পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। ক্লেইনকে হত্যা করার পর সে সেই দুর্বল হয়ে পড়া ভস্মাধার আর শরীর থেকে পাওয়া বেয়ন্ডার বৈশিষ্ট্য ব্যবহার করে নিজেকে ডেমিগড অর্থাৎ সিকোয়েন্স 4 নাইট ওয়াচারে উন্নীত করে। এই ঘটনার পর যখন লিওনার্ড মিচেলের জ্ঞান ফেরে, সে তার ক্যাপ্টেন আর নতুন সহকর্মীর মৃতদেহ দেখতে পায়। এই দৃশ্যটা মানে তাকে শুধু ভেঙে দেয়নি, তাকে নতুন করে গড়ে তুলেছে।
লিওনার্ডের অবিশ্বাস, যন্ত্রণা আর ঘৃণা তাকে একজন সাধারণ নাইটহক থেকে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক ব্যক্তিতে পরিণত করে। আর চার্চ থেকে যখন টেলিগ্রামটা আসে, ইন্স জাঙ্গুইল থেকে সাবধান, সিল্ড আর্টিফ্যাক্ট 008 থেকে সাবধান, তখন তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। এটা ছিল যে কোনো মূল্যে প্রতিশোধ নেওয়ার একটা শপথ। সে সবচেয়ে কঠিন এবং অন্ধকার পথটা বেছে নিয়েছিল। আর অন্যদিকে এই মহাজাগতিক ট্র্যাজেডির আর একটা দিক ছিল একদম সাধারণ মানসিক যন্ত্রণা। লিওনার্ড যখন খবরটা বেনসন আর মেলিসার কাছে পৌঁছে দেয়, সেই দৃশ্যটা, মেলিসার হাত থেকে থিয়েটারে 3টা টিকিট পড়ে যায়। টিকিটের নাটকের নাম লেখা ছিল দ্য রিটার্ন অফ দি কাউন্ট। এই আইরনিটা মেনে নেওয়া কঠিন। আর বেনসন বড় ভাই হিসেবে নিজেকে শক্ত রাখার ভান করে বাথরুমে গিয়ে জলের কল ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে। এই ছোট ছোট ডিটেলগুলোই ঘটনাটাকে আরও বেশি মর্মান্তিক করে তোলে। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, টিঙ্গেন শহরের মানুষ জানতেই পারল না যে তাদের সুরক্ষার জন্য পর্দার আড়ালে এত বড় একটা যুদ্ধ আর আত্মত্যাগ হয়ে গেল। তারা নিজেদের দৈনন্দিন জীবন চালিয়ে গেল, সুরক্ষিত থাকলেও এমন এক নায়কের দ্বারা যার নাম তারা কোনোদিন জানবে না। ক্লিনের অন্ত্যেষ্টিক্রিয়ার দৃশ্যটাও খুব করুণ ছিল। তার সমাধির এপিটাফে লেখা ছিল, শ্রেষ্ঠ বড় ভাই, শ্রেষ্ঠ ছোট ভাই, শ্রেষ্ঠ সহকর্মী। আর মেলিসা, যে পুরো সময়টা প্রায় পাথর হয়েছিল, সে ভাইয়ের কবরের সামনে দাঁড়িয়ে শেষে কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করে তার ভাইকে বোকা বলে ডাকে। যখন মনে হচ্ছিল জাঙ্গুইলের লেখা মতোই টিঙ্গেনের গল্প সত্যিই শেষ, তখনই কবরস্থানে এক অদ্ভুত ঘটনা ঘটল। হ্যাঁ, অ্যাজিক নামের এক রহস্যময় ব্যক্তি ক্লেইনের কবরের কাছে এসে ফুল দিয়ে ক্ষমা চায়। সে বিড়বিড় করে বলে যে সে মাত্র 10 মিনিট দেরি করে ফেলেছে, কিন্তু আমি মনে হয় জানি এটা কে ছিল। আর তারপর ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। গভীর রাতে রাফায়েল সেমেট্রিতে ক্লেইন মোরেটি তার নিজের কবর থেকে জীবন্ত হয়ে উঠল। তার স্মৃতি ঠিক সেখানেই থেমেছিল যেখানে জাঙ্গুইল তাকে হত্যা করে। সে দেখল তার বুকের সেই মারাত্মক ক্ষতটা অলৌকিকভাবে সেরে উঠছে, ঠিক যেমনটা আগে একবার হয়েছিল। এক কথায়, পুনর্জন্ম। কিন্তু এই পুনর্জন্মের উৎস কি, তা এক বিরাট রহস্য। ক্লেইন যখন কফিনের ভেতর চোখ খুলল, ওর প্রথম প্রতিক্রিয়া কিন্তু ভয় বা আতঙ্ক ছিল না, ছিল এক ধরনের তিক্ত হাসি। ও বুঝতে পারছিল যে এই ক্ষমতাটা চিরস্থায়ী নয়, মানে হয়তো আর মাত্র 2বার এই সুযোগটাও পাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই রকম একটা ভয়ঙ্কর মুহূর্তে ওর মাথায় প্রথম চিন্তাটা আসে নিজের পরনের পোশাক নিয়ে। একেবারে নতুন শার্ট আর টাক্সিডো, যা এখন কাদামাটিতে মাখামাখি। আর ও মনে মনে ভাবছে, বেনসন আর মেলিসা টাকা বাঁচাতে একদমই জানে না। কিন্তু এই হালকা মেজাজটা তো বেশিক্ষণ থাকে না, কারণ এর পরেই ওর চোখ পড়ে নিজের সমাধির ফলকের দিকে। আর সেখানে লেখা কথাগুলো, শ্রেষ্ঠ বড় ভাই, শ্রেষ্ঠ ছোট ভাই, শ্রেষ্ঠ সহকর্মী, এই কথাগুলো ওর বুকে একেবারে ছুরির মতো বিঁধে যায়। এই মুহূর্তটাতে ওর কাছে নিজের মৃত্যুর বাস্তবতাটা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। শারীরিক মৃত্যুর চেয়ে ওকে বেশি কষ্ট দেয় ওর ভাই বোনের কষ্টটা অনুভব করা। ও বুঝতে পারে ওর না থাকাটা ওদের জীবনে কি বিশাল একটা শূন্যতা তৈরি করেছে। তাড়াতাড়ি খবরটা আবার আগের মতো করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে কেউ ওর ফিরে আসার কথা জানতে না পারে, বিশেষ করে নাইটহক্স বা অন্য কোনো সংস্থা। আর কবরটা ঠিক করার সময়ে ও আজিজের সেই তামার বসিটা খুঁজে পায়। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ একটা জিনিস ওর মনে পড়ে, ওর হাতে টোপাস পেন্ডুলামটা। আর তখনই ওর মাথায় আসে যে ওর ক্যাপ্টেন ডান স্মিথকেও তো এখানেই কবর দেওয়া হয়েছে। শোক আর কর্তব্যের এক অদ্ভুত মিশ্র অনুভূতি থেকে ও ক্যাপ্টেনের সমাধি খুঁজতে শুরু করে। ক্যাপ্টেনের সমাধির ওপর লেখা ছিল, প্রকৃত রক্ষক, সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, চিরকালের ক্যাপ্টেন। এই কথাগুলো পড়ার পর ক্লেইনের প্রতিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। ও কিন্তু সরাসরি কান্নায় ভেঙে পড়ছে না, বরং ও ক্যাপ্টেনের সাথে এক কাল্পনিক কথোপকথন শুরু করছে। এটা শুধু শোক প্রকাশ নয়, এটা আসলে নিজের অসহায়ত্ব আর ভুলের এক ধরনের স্বীকারোক্তি। ও বলছে, ক্যাপ্টেন, আপনি তো ভুলেই গেছিলেন আমার কাছেও শক্তিশালী আক্রমণ করার মতো জিনিস থাকতে পারে। ও যদি আরও ভালো করতে পারত, হয়তো ক্যাপ্টেনকে বাঁচানো যেত। এই অপরাধবোধটা ওর ভেতরের প্রতিশোধের আগুনকে আরও বাড়িয়ে দেয়। আর সেই কথোপকথনের শেষটা হয় একটা ফিসফিস করা আর্তনাদ দিয়ে, ক্যাপ্টেন, আমরাও আপনাকে মনে করি। এই আবেগঘন মুহূর্তটার পরেই ও নিজেকে সামলে নেয়। এবার ওর লক্ষ্যটা একদম পরিষ্কার, প্রতিশোধ। ওকে জানতেই হবে কে ছিল এর পেছনে।
আর উত্তর খোঁজার জন্য ও প্রবেশ করে ধূসর কুয়াশার উপরের সেই রহস্যময় জগতে, ওর বিশেষ ক্ষমতার জায়গা। সেখানে গিয়ে ও ভবিষ্যৎবাণী করার সিদ্ধান্ত নেয়। সোজা সাপটা একটা প্রশ্ন লেখে, যে ব্যক্তি আমাকে হত্যা করেছে। ভবিষ্যৎবাণীতে ও যা দেখে তা খুবই নির্দিষ্ট আর পরিষ্কার। একজোড়া নতুন চামড়ার বুট, ফ্যাকাশে একজোড়া হাত, আর সেই হাতে ধরা সেন্ট সেলেনার চিতাভস্মের পাত্র। আর তারপর একটা মুখ ভেসে ওঠে, মাঝবয়সী একজন লোক যার একটা চোখ অন্ধ। মুখটা দেখেই ক্লেন চিনে ফেলে, কারণ এই লোকের ছবি ও আগে ওয়ান্টেড নোটিশে দেখেছিল। হত্যাকারী হল ইন্স জ্যাংউইল, চার্চ অব দ্য এভারনাইট গডেসের একজন প্রাক্তন আর্চ বিশপ, যে একটা অত্যন্ত শক্তিশালী আর্টিফ্যাক্ট চুরি করে পালিয়েছিল। আর এই পরিচয়টা জানার সাথে সাথে ক্লেনের কাছে পুরো ষড়যন্ত্রটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। জ্যাংগুইলের লক্ষ্য পূরণের জন্যই সে সেন্ট সেলেনার চিতাভস্ম ব্যবহার করতে চেয়েছিল। রহস্যটা হলো সেই জিনিসটা যা জ্যাংগুইল চুরি করেছিল, সিল্ড আর্টিফ্যাক্ট 008। দেখতে একটা সাধারণ পালকের কলম, কিন্তু এর ক্ষমতা ভয়ঙ্কর। এই কলম দিয়ে যা লেখা হয় তাই বাস্তবে সত্যি হয়ে যায়। এর কোনো সরাসরি যুদ্ধের ক্ষমতা নেই, কিন্তু এটা ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে জ্যাংগুইলের সরাসরি কিছু করার দরকারই পড়েনি। সেই শুধু কলম দিয়ে একটা ঘটনা লিখে দিয়েছে, আর বাকি সবকিছু যেন নিজে থেকেই ঘটেছে। এটাই এই আর্টিফ্যাক্টকে এত বিপজ্জনক বানিয়েছে। ক্লেন বুঝতে পারে যে ও কোনো সাধারণ শত্রুর বিরুদ্ধে লড়ছে না। আর সবচেয়ে বড় ধাক্কাটা হলো, জ্যাংগুইলের আসল লক্ষ্য ক্লেন ছিলই না। ও ছিল শুধু যাকে বলে কোলাটারাল ড্যামেজ। শত্রুর পরিচয় আর উদ্দেশ্য পরিষ্কার। এবার ওর লক্ষ্য শত্রুর অবস্থান জানা। ও আবার ভবিষ্যৎবাণী করে, আর স্বপ্নের মধ্যেও একটা বিশাল শহর দেখতে পায়। লোয়েন রাজ্যের রাজধানী ব্যাকল্যান্ড, আশার ভূমি আর শহরের শহর বলে পরিচিত সেই ব্যাকল্যান্ড। আর অবাক করার ব্যাপার হলো, ওর আরেক শত্রু লেনেভাস, সেও ব্যাকল্যান্ডেই আছে। তাহলে তো ওর কাছে এখন দুজন শত্রুর অবস্থানই পরিষ্কার। কিন্তু এটা জানার পর ও স্বস্তি পাওয়ার বদলে আরও অসহায় বোধ করে, কারণ ক্ষমতার পার্থক্যটা বিশাল। একদিকে জ্যাংউইল, যে এখন একজন ডেমিগড, আর তার হাতে আছে ওই ভাগ্য নিয়ন্ত্রণের অস্ত্র। অন্যদিকে লেনেভাসও আগের চেয়ে অনেক শক্তিশালী। আর ক্লেন, সে সবেমাত্র কবর থেকে উঠেছে, একা এবং দুর্বল। ও জানে এই অবস্থায় প্রতিশোধ নিতে যাওয়াটা আত্মহত্যার শামিল। ওকে আরও শক্তিশালী হতে হবে। তাই ও শেষবারের মতো ভবিষ্যৎবাণী করে জানতে চায় ও শক্তিশালী হওয়ার সুযোগ কোথায়। আর ভবিষ্যৎবাণী ওকে দুটো পথের ইঙ্গিত দেয়, এক, ব্যাকল্যান্ড শহর নিজেই, আর দুই, হর্নাসিস পর্বতমালার চূড়ায় লুকিয়ে থাকা অ্যান্টিগোনাস পরিবারের গুপ্তধন। ও বাস্তবতার কথা চিন্তা করে প্রথমে ব্যাকল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্ত নেওয়ার পর শুরু হয় ওর যাত্রার সবচেয়ে কঠিন আর ব্যক্তিগত অংশটা। ও কবরস্থান থেকে বেরিয়ে টিঙিনের পরিচিত রাস্তা ধরে হাঁটতে হাঁটতে নিজের পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায়। খুব করুণ একটা মুহূর্ত। এক মুহূর্তের জন্য ওর মনে হয় ও গিয়ে দরজায় টোকা দিক, কিন্তু পরক্ষণেও থেমে যায়। ও জানে যে ওর ফিরে আসাটা ওর ভাই বোনদের জন্য আনন্দের চেয়ে বেশি বিপদ ডেকে আনবে। ওদের সুরক্ষার জন্যই ওকে দূরে থাকতে হবে। পরের দিন সকালে ও একটা বেনামি অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলে নতুন পোশাক কেনে আর ব্যাকল্যান্ডের জন্য ট্রেনের টিকিট কাটে। কিন্তু শহর ছাড়ার আগে ওর মনটা কেমন যেন ফাঁকা হয়ে যায়। ভাই বোনকে শেষ একবার দেখার একটা তীব্র ইচ্ছা ওর মনে জেগে ওঠে। ও আবার বাড়ির কাছে ফিরে আসে এবং লুকিয়ে অপেক্ষা করে। আর তারপর যা দেখে তা সত্যি হৃদয় বিদারক। ও দেখে ওর ভাই বেনসন এবং বোন মেলিসা শোকের কালো পোশাকে বাড়ি থেকে বেরোচ্ছে। দুজনের মুখই বিষণ্ণ, ক্লান্ত। মেলিসা আরও রোগা হয়ে গেছে, বেনসনের কাঁধ দুটো ঝুঁকে পড়েছে। ক্লেনের বুকটা ব্যথায় মুচড়ে ওঠে, কিন্তু ও নিজেকে প্রকাশ করতে পারে না, শুধু নিঃশব্দে ওদের পিছু নেয়। বেনসন মেলিসার মন ভালো করার জন্য ওকে একটা সার্কাসে নিয়ে যায়, কিন্তু সার্কাসের আনন্দ, ক্লাউনদের খেলা কিছুই ওদের মুখের বিষণ্ণতা দূর করতে পারে না। দূর থেকে এই দৃশ্য দেখে ক্লেন আর নিজেকে ধরে রাখতে পারে না। তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে। ও নিজের ক্লাউন ক্ষমতা ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। ও ভিড়ের মধ্যে মিশে গিয়ে নিজের চেহারা বদলে ফেলে। কিছুক্ষণ পর বেনসন আর মেলিসা দেখে যে রঙিন সং সেজে একজন ক্লাউন তাদের দিকে এগিয়ে আসছে। ক্লাউনটা একটা ছোট ম্যাজিক দেখায়, একটা টেনিস বল শূন্যে ছুঁড়ে দিয়ে সবার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়, আর সেই সুযোগে শূন্য থেকে একটা ফুল তৈরি করে।
একটা সোনালি সিভিল ক্রিস্যান্থিমাম, যা এই জগতে সুখের প্রতীক। আর তারপর ক্লাউন বেশি ক্লেইন সেই ফুলটা মেলিসা আর বেনসনের দিকে এগিয়ে দেয়। ওর মুখে ছিল একটা চওড়া অতিরঞ্জিত সুখী হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল এক ভাইয়ের তার পরিবারকে বিদায় জানানোর তীব্র যন্ত্রণা। ওর ভাই বোন অবাক হয়ে ক্লাউনটার দিকে তাকিয়ে থাকে। সে তাদের হাসাতে চেয়েছিল, কিন্তু নিজে হাসতে পারছিল না।